গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করছি, সেটা হলো আমি আপনাদেরকে জুন মাসের রিকনসিলিয়েশন করিয়েছি। আমি যখন আপনাকে স্টেটমেন্ট দিলাম, স্টেটমেন্টে কিন্তু মে, জুন, জুলাই, আপনি তো আমার স্টেটমেন্ট দেখেই তো করবেন, তাই না? যখন আপনি দেখলেন যে আমার শুরু হচ্ছে মে মাস, তাহলে আগেরটা শেষ না করে তো পরেরটা যেতে পারবো না, তাই না? আপনি ওপেনিং দিবেন একবার, পরবর্তীতে ক্লোজিং টাইম পরের মাসে ওপেনিং হয়ে যাবে, তাই না? অটো হবে। তাহলে আপনার যদি কনফিউশন থাকে আপনি টেক্সট করবেন যে ভাই আমি তো জুন মাসটা করাইছি কিন্তু ডিসেম্বর মে মাস থেকে, তাহলে আমরা কি করব বা কিভাবে করব? অথবা আপনি যদি এটা বুঝতে পারেন যে হ্যাঁ, যেহেতু আমি মে মাস থেকে দিয়েছি তার মানে আপনি মে বাদ দিয়ে তো জুন করতে পারবেন না, আপনাকে আগে মেটা করে আসতে হবে। সবসময় মনে রাখবেন, রিকনসিলিয়েশন কখনোই আগেরটা বাদ দিয়ে পরেরটা করবেন না। যদি করেন আবার আপনাকে এই কাজ আবার করতে হবে, ঠিক আছে? এটা একদম ভেরি নরমাল। আর আরেকটা জিনিস, ভিডিওতে দেখেন আমি ক্লাসে যা বলবো তার হয়তো 90 বা 95% ঠিক হবে, 5 বা 10% কিছু কাজ করার সময় আপনি প্রবলেম পাবেন, ঠিক আছে? ওটা আপনি 90% নলেজ যেটা হবে সেই নলেজ দিয়ে 5 to 10% কভার করা পসিবল। না পারলে, ভুল করলে এটার জন্য তো অবশ্যই সমাধান আছে। আচ্ছা, ওই যে কে জানি ছিল, কার্ডটা জানি করলাম, আপডেটটা করছি, ঝামেলা ছিল, যে ঝামেলা কার ছিল, আপনার ছিল মিডলে পাস করে হচ্ছে, হ্যাঁ পরে ঠিক করে দিচ্ছি। আর সাপোর্টের ক্লাসটার ব্যাপারটা আর কারো কোনো পয়েন্ট থাকলে বলেন, আমি এই সম্বন্ধে পয়েন্ট নিয়ে আমি কথা বলবো। সাপোর্ট ক্লাস যদি হয়, সাপোর্ট ক্লাস সাপোর্টের মধ্যে হয়, হ্যাঁ সাপোর্ট ক্লাস যদি আমার ইফেক্টিভ, আমি শুনেন, আমি সবসময় একটা জিনিস চিন্তা করি, আমি যদি কোনো জিনিস, কোনো একটা টপিক আমি পড়াচ্ছি, সেটা পড়ানোর পরে আমি যেন স্টুডেন্ট বুঝতে পারি এবং এটা যেন একটা ইমপ্যাক্ট আসে। মানে আমি খুব ভালো খেললাম কিন্তু আমার দলের যখন ইমপ্যাক্ট হইলো না, ওরকম খেলে তো লাভ নেই, তাই না? আমি যেটাই বলি যেটাই করি সেটা যেন ইমপ্যাক্টফুল হয়। আমি সাপোর্ট ক্লাসের আয়োজন মানে অ্যারেঞ্জ করেছি, তার মানে এখানে অবশ্যই একটা ইমপ্যাক্ট থাকতে হবে। আপনাদের যেই সমস্যাগুলো সেগুলো সমাধান করার সুযোগ থাকতে হবে, সেটা যদি না থাকে তাহলে তো আমরা সাপোর্ট ক্লাস আমার মনে হয় যেটা ভালো হয়, আমি আগেও বলছিলাম যে তাহলে ধরেন সাপোর্ট ক্লাসটা এরকম যদি হয়, ধরেন আমাদের ক্রেডিট কার্ড পেপাল আপনি শিক্ষা করতে চান, আপনি কিন্তু আমাদের অ্যাসাইনমেন্ট দিবেন 3 মাস 4 মাসের অ্যাসাইনমেন্ট, আপনি যেটা করাই দিলেন সাপোর্ট ক্লাসে ধরেন এটা বড় মাস দেখে উনি করেন সরাসরি আপনার মধ্যে, এইটাই তো ছিল কথা। সেক্ষেত্রে কি হবে, না না উনি সরাসরি পড়াবেন, আমাদেরকে এক্সাম দিন, উনি পড়াবেন, আমরা এটা দেখবো, দেখলে দেখা যাবে তখন আমাদের অনেক কিছু ক্লিয়ার হবে, যেটা হয়তো আমরা নিজেরা করতে গেলে প্রবলেম করে উনি এটা বলছিলেন আমরা করবো, উনি ইনস্ট্যান্ট সলভ করে দিবেন, এটা আপনি আমাদেরকে বলছিলেন, কিন্তু উনি আমাদেরকে করতে দিয়ে তখন কারই হয় নাই, মানে আপনি দেখেন টাইম মতো কেউ করতে পারে নাই। হয়তো আমি যেটা দেখলাম যিনি প্রথম সাবমিট করছেন 10টায় উনি এটা ভাইয়া কোনো প্রবলেমই সমাধান করা যায় না, কারণ হচ্ছে আমরা ক্লাস থেকে প্র্যাকটিক্যালি করতে যাই, তখন মানুষ যদি আমাদের সমস্যাগুলো একটু টেস্ট করে দিতে পারতো তাহলে আমরা আমাদের অ্যাসাইনমেন্টটা যদি করে দেয় কোন একটা, আমি তো ক্লাসে আছি, ক্লাস শেষ করে, হ্যাঁ ক্লাস শেষ করে ফোন দেই, লিখেছি এটা আমি দেখতেছি, কারণ এরকম হওয়ার কথা ছিল না। আমি আমাকে বলা আছে যে আপনি 1 ঘন্টা ডিসকাশন করবেন, পরের 1 ঘন্টায় অ্যাসাইনমেন্ট ফোকাস করবেন হচ্ছে অ্যাসাইনমেন্ট। আমার অ্যাসাইনমেন্ট কি আছে, অ্যাসাইনমেন্টে কোন কোন টপিকে কার কি প্রবলেম আছে সেগুলো যদি মানে সমস্যা থাকে প্রয়োজন উনি নিজে করবেন, আপনারা দিয়ে দেখে করবেন, অথবা আপনাদেরকে হেল্প করবে। আর এক্সামের ব্যাপার যেটা বলছিলাম যে 1 ঘন্টা এক্সামের জন্য টাইম দেওয়া হবে এবং সেখানে 100 করে ট্রানজাকশন থাকবে, আপনারা মানে কনভার্ট করে ইম্পোর্ট করে আপনি অ্যানালাইজ করে এই ট্রানজাকশন রিপোর্ট রান করবেন। এটা যদি কারো ওই সময়ের মধ্যে না হয় তাহলে তার জন্য টাইম
দেয়া হবে, কিন্তু ওই রাতের মধ্যেই সাবমিট করতে হবে। হ্যাঁ ওইটা কথা আছে। হ্যাঁ বলেন। হ্যাঁ আমি এক্সাম ওই টাইমের মধ্যে শেষ করতে পারিনি, আমি রাতেও পারিনি, কারণ আমি নতুন করে যে কোম্পানিটা খুঁজছি এটাতে আমার অনেক 4টা কোম্পানি খুঁজছি, কিন্তু প্রবলেম হচ্ছিল। মানে এটা বলতেছে যে এখান থেকে অটো কাজ করতেছে কুইকবুকস এর ভিতর থেকে, এখানে এই টাইমের মধ্যে কাজ করা যাবে না। এটা হ্যাঁ ওরকম লেখা ছিল, আমি দেখছি আপনার কুইকবুকে বসলাম আপনার 7:30 থেকে পরের দিন। হ্যাঁ এটা বলে পরের দিন যখন আপনি আবার যে ঢুকবেন আবার এই টাইমে বাড়ায় দেয়। মানে এরকম মানে ওরা হয়তো মানে পরে আবার আলামিন ভাই একটা খুলে দিছে, সেম ওনারটা তো ওই দিন দেখলাম ঠিক আছে, পরের দিন সেম। পরে আবার আমি আরেকটা এখন চলে তো, এখন চলে, মানে ডকুমেন্ট জমা দিতে পারছি আমি আজকে। আচ্ছা তাই দিছেন তো, ঠিক আছে সমস্যা অনেক নেই। ঝামেলা করতে হয়েছে। আচ্ছা বুঝতে পারছি আপনাদের সমস্যাগুলো, আমি শুনেছি, আমি এটার জন্য ইয়ে করতেছি। আচ্ছা ভাইয়া, আরেকটা জিনিস হলো যে যখন অনেক ট্রানজেকশন থাকতেছে, আমরা ইম্পোর্ট করতেছি, ক্যাটাগরাইজ করতে গেলে তো অনেক সময় লাগতেছে, আমার বিশেষ করে আমি অন্যদের এটা কি সংক্ষেপে করার কোনো সিস্টেম আছে? আচ্ছা সময় বলতে কেন সময় লাগতেছে সেটা বলেন। 413টা আপনার ট্রানজেকশন সেপ্টেম্বর মাসে, হ্যাঁ 413 ইম্পোর্ট হচ্ছে, সব ঠিক আছে। এবার আমি যখন ক্যাটাগরাইজ করতে যাচ্ছি তখন তো আমি ওই একসাথে সিলেক্ট করে ধরেন মানি ইন মানি আউট করে নিয়েছিলাম, তাও তো ধরেন 276-77টা আসছে। এখন সেটা আমি চাচ্ছিলাম শর্ট টাইমে করার জন্য, কিন্তু আমি পারি শেষ করে পাচ্ছি না। আচ্ছা শর্ট টাইম বলতে কত শর্ট টাইম আমাকে সেটা মানে বলেন। এখন আমি যেভাবে করতেছিলাম তাতে আমার মিনিমাম ওটা 2 ঘন্টা সময় লাগে। এটা কি ইসরায়েল ঠিক আচ্ছা আছে? ধরেন 500 ট্রানজেকশন আপনি ক্যালকুলেট করতেছেন 2 ঘন্টা টাইম লাগছে, 2 ঘন্টা টাইম আপনি মানে আমার মাইন্ডসেট ছিল যে ওইটা ম্যাক্সিমাম 56 এর মধ্যে আমি করে ফেলতে পারবো, আমার সময়টা দরকার। আমি এটা আমার ধারণা ছিল, নির্ভর ছিল, আমি সময় দিছিও, আমি বলতে ভয় আমার তো অনেক সময় লাগে। টাইমটা অনেক ইম্পর্টেন্ট। ফার্স্ট অফ অল যখন আপনি শেখার জন্য মানে স্টার্টিং এ যখন থাকবেন তখন 2 ঘন্টা সময় দিবেন, প্রয়োজনে একবারে না পারেন 2বারে দেন, আপনাকে একবারে করতে হবে বিষয়টা এরকম না, 2বারে দেন। শর্টকাট কোনো পদ্ধতি আছে? শর্টকাট বলতে আপনি যদি সিলেক্ট করে করা যাবে। হ্যাঁ এডিটে কি করবেন, কারণ ওখানে দেখা যায় ওরা তো লিখে দিচ্ছে যে আনরিকগনাইজড ইনকাম অথবা আনক্যাটাগরাইজড ইনকাম অথবা আনক্যাটাগরাইজড এক্সপেন্সেস, তো সেগুলো কি আমার আমি বলি আপনি দেখেন আপনাদেরকে শর্টকাট তো দেখাইছি, বাট আপনার তো আগে ক্যাটাগরি জানতে হবে যে কোন হেডে যাবে। ধরেন আমি এখানে যদি দেখাই, এই দেখেন ধরেন এই যে এখানে একটু দেখেন, ধরেন এখানে হচ্ছে আমাদের এখানে আমরা অনেক ট্রানজেকশন দেখা যাচ্ছে, এখন পর্যন্ত আরো প্রায় 285 ট্রানজেকশন আছে আনক্যাটাগরি। এখন আপনি যদি অনেকগুলো একসাথে করতে চান আপনাকে কি করতে হবে, আপনাকে যেমন যে এখানে সব আনক্যাটাগরি লেখা আছে, এখন এইগুলো তো আপনাকে খুঁজে খুঁজে বের করতে হবে যে কোন হেডে যাবে, আপনাকে এটা রিসার্চ করতে হবে, ঠিক আছে? হ্যাঁ এখন এইগুলো রিসার্চ করতে হবে। আপনি যেমন এটা দেখে বোঝেন, হ্যাঁ আর আমি কিছু বুঝি না। আচ্ছা এটা তো এক্সপেরিয়েন্স ওটা তো বুঝি, হবে। তারপরে মনে হচ্ছে হ্যাঁ আমি বলি, ধরেন আপনাকে আমি একটা শর্টকাট বুদ্ধি শিখিয়ে দিই, যদি আপনি মানে রিপোর্টটা রান করতে চান, যে আমি এখন আপাতত বোঝার দরকার নাই, আমি খালি রিপোর্টটা রান করব, হ্যাঁ তাহলে আপনি কি করবেন, আপনি জাস্ট মানে একদম সহজ রাস্তা, সেটা হলো খেয়াল করেন এই যে এখানে যাবেন, আমি বুঝতে পারছি আপনার টাইমের খুব অভাব, মানি আউট, খেয়াল করেন দাঁড়ান, মানি আউট দিয়ে, যদি এটা আমি করবো না, এটা আমার রিয়েল কোম্পানি, তো আমি দেখাচ্ছি আপনাকে মানে ক্লায়েন্টের কোম্পানিটা, ধরেন এগুলো সবই হচ্ছে আমার এক্সপেন্স, সবগুলো সিলেক্ট করবেন, কতগুলো আছে 206, এই 206 একসাথে আপনি এডিটে যাবেন, এডিটে গিয়ে আপনি এখানে সবই এক্সপেন্স দিবেন, কোন হেডে ক্যাটাগরি করবেন এখানে যে কোনো একটা হেড আপনি সিলেক্ট করবেন, করে যদি ট্যাক্স থাকে ট্যাক্সটা মানে নো ট্যাক্স দিয়ে এই যে অ্যাপ্লাই নেক্সট সেভ দিবেন, একবার 206 একসাথে হয়ে যাবে। এটা ধরুন 5 মিনিটের ব্যাপার। আরেকটা ওয়েবসাইট
আমরা এডিটে গিয়ে এক্সেল জিরো বসে আমরা এক্সেল দিকে সরে সিমিলার তো আপনি তাহলে আপনার তো টাইম লাগতেছে না না এটা একটু দেখান না দেখাইছি তো দেখাই নেই আমি খেয়াল না আপনি ক্লাস করার পর ভিডিওটা ওভাবে দেখেন না তাহলে তাহলে এটা ভিডিও নিয়ে কম্প্রোমাইজ করে দিন। ভিডিওটা আসলে একই রকম যদি আপনি করতে চান ভিডিও দেখতে দেখতে হয়েছে যে সবসময় বেশি নাই বলে দেওয়া এইটা তো ধরেন আমার একটা গর্বের বিষয় আমার ভিডিও দেখতেছি আপনার ভিডিও দেখি আমরা সবাই যাই হোক মানে এটা হচ্ছে কি ধরেন আপনার মানে আমি বুঝতে পারি আপনি জব করে আসলে ক্লাস করে আবার ফ্যামিলি মিটিং করে সময় আপনার হয়ে ওঠে না। তখন আপনি শর্টকাটে আপনি একটা কাজ করে দিবেন সবগুলো আপনি আনক্যাটাগরি এক্সপেন্স দিয়ে রাখবেন। এটা কেন দিবেন আমি বলি, পরবর্তীতে যখন আপনার হাতে টাইম হবে আপনি আনক্যাটাগরিতে ঢুকে ওটাকে আপনি আবার ক্যাটাগরি চেঞ্জ করার সুযোগ পাবেন এবং আনক্যাটাগরি দিলে যেটা হবে আপনার মাইন্ডে থাকবে যে এটা আমি আনক্যাটাগরি দিচ্ছি, তাহলে ডিরেক্ট ওই লেজারে ঢুকবে, ঢুকে আপনি ওই লেজারের যেগুলো আছে ওগুলো চেঞ্জ দেখেন করবেন। পেপ্যালে একটা ট্রানজাকশনে F2 শুধু আসছে ডেসক্রিপশন F2 তে কি বলতে মানে রিসিভার রিসিভে হ্যাঁ শুধু একটু লেখা শুধু F2 আসে আর কিচ্ছু পাইলাম না। আচ্ছা তাহলে এটা আপনি কি করবেন মানে এখন নরমালি করার জন্য আপনি হয়তো সেল বা মানে কোমার্স কন্ট্রিবিউশন দিয়ে রাখলেন, কিন্তু এটা ক্লায়েন্টকে আস্ক করতে হবে যে এখানে তো আসলে পর্যাপ্ত ইনফরমেশন নাই। আপনার পর্যাপ্ত ইনফরমেশন না থাকলে পৃথিবীর কোনো ব্যক্তি ওটাকে ক্যাটাগরি করতে পারবে না, এটা বুঝতে হবে। মানে এটা ভাবার কোনো কারণ নাই যে আমি মনে হয় পারতেছি না, না আপনার না পারাটাই স্বাভাবিক, কারণ পর্যাপ্ত ইনফরমেশন নাই যারা পাবেন কিভাবে। সেই ক্ষেত্রে ক্লায়েন্টকে বললে ক্লায়েন্ট ডেট এবং অ্যামাউন্ট থেকে সে বলে দিতে পারবে যে এটা এই কারণে খরচটা হয়েছে, ঠিক আছে। আর যেটা বলতেছিলাম যে যদি আপনাদের টাইম শর্ট থাকে আনক্যাটাগরি এক্সপেন্স দিবেন আর আনক্যাটাগরি ইনকাম দিবেন, দিয়ে আপনি রিপোর্ট রান করে পরবর্তীতে যখন টাইম পান অ্যাসাইনমেন্ট সাবমিট করে রাখবেন, পরে টাইম পেলে তখন আপনি হচ্ছে কোথায় যাবেন দেখেন অটোমেটিক্যালি যেটা দেওয়া থাকে সেই ক্যাটাগরিগুলো কি আসলে সেই ক্যাটাগরির মধ্যে ধরেন 80% ঠিক আছে কিন্তু 20% সময় ওরা ভুল দেয়, ঠিক আছে। 100% মানে বিশ্বাস না করে আপনার টাইম থেকে আপনি দেখে দেখে চেক করে করে পরে করতে পারবেন। দেখেন ক্যাটাগরি যদি চেঞ্জ করতে চান চলে যাবেন প্রফিট এন্ড লসে, দেখেন এখানে যাবেন রিপোর্টে যাবেন, দেখেন রিপোর্টে গিয়ে এখানে প্রফিট এন্ড লস সিলেক্ট করবেন, কারণ আপনি যত ক্যাটাগরি করছেন এক্সপেন্স যেটা দিবেন সমস্ত এক্সপেন্স কিন্তু এখানে আছে এবং আনক্যাটাগরি ইনকামও এখানে থাকবে। ধরেন এখানে দেখেন আনক্যাটাগরি এক্সপেন্স যদি থাকে এখানে আমরা পাবো, ঠিক আছে। এখানে দেখেন এখানে আনক্যাটাগরি এই যে আনক্যাটাগরি এক্সপেন্স আছে না, তখন আপনার সমস্ত খরচ এই লেজারের মধ্যে চলে আসবে। এখানে গিয়ে আপনি ক্লিক করবেন, ক্লিক করলে আপনার একদম সব কিছু এখানে শো করবে, মানে আপনি যতগুলো আনক্যাটাগরি করছেন সব এখানে শো করবে। পরে এখান থেকে আপনি কি করতে পারবেন চেঞ্জ করতে পারবেন, এই দেখেন সব চলে আসছে, ঠিক আছে। এখন ধরেন এখান থেকে আপনি যে কোনো একটা চেঞ্জ করবেন, আপনি চেঞ্জ করতে গেলে যে এখানে এটাকে ওপেন করবেন, এটা ওপেন করবেন, ওপেন করে দেখবেন যে এইখানে ডেসক্রিপশন যেটা ছিল এই ডেসক্রিপশন অনুযায়ী এটা কোন হেডে যাওয়ার কথা, তখন আপনি এখানে গিয়ে চেঞ্জ করে দিবেন, ঠিক আছে। চেঞ্জ করে দিলে ধরেন আমি এটাকে যদি মনে করি যে এটা হবে আদার এক্সপেন্স বা অফিস এক্সপেন্স, ধরেন অফিস, ধরেন অফিস সাপ্লাইজ বা এক্সপেন্স দিলাম, ঠিক আছে। দিয়ে জাস্ট আপনি সেভ এন্ড ক্লোজ করবেন। ক্যাটাগরি যদি আপনি করেও ফেলেন মানে রিকনসিলেশন যদি করেও ফেলেন তারপরেও এটা চেঞ্জ করা যায়, বুঝছেন, কোনো অসুবিধা নেই, আপনি যে কোনো সময় এটা চেঞ্জ করতে পারবেন। আমার আরেকটা ডাইরেকশন আসছে ধরেন আমি একটা এক্সপেন্সেস যখন ক্যাটাগরাইজ করতে যাচ্ছি ক্লিক করার পরে ওরা আসলে করে ব্লক করে দিয়ে বলতেছে যে সিমিলার এটা একবার আমি ক্যাটাগরাইজ করছি, তার মানে একবার করছেন হয়তো আপডেট হয়নি, আমি তো ইম্পোর্ট করে আনছি ডাটা হয়তো ডাবল মার্ক না না ডাবল বলতে আপনি অলরেডি ক্যাটাগরি করছেন। আমি বলি হয়তো এরকম দুইটা ট্যাবে ছিল, একটা হয়তো ক্যাটাগরি করছেন এক ট্যাবে, ওইটা আবার আরেক ট্যাবে ছিল, তো এটা রিলোড দিলেই ওটা হচ্ছে আপডেট হয়ে যেত। হ্যাঁ হ্যাঁ রিলোড দেন নাই ওই জন্য ওইটা
মনে করছেন আন ক্যাটাগরি আছে, ক্যাটাগরি করতে গেছেন, ও বলতেছে এটা অলরেডি ক্যাটাগরি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, রিলোড দিলে হয়ে যাবে। ওই তো আপনি রিলোড দিয়ে নেবেন, ঠিক আছে, কোনো সমস্যা হবে না আশা করি। আচ্ছা, না না, এই কয়টা, 400? হ্যাঁ 413 তো কমই, আপনার 4000 থাকবে। এই যে পেপাল দিছি না আপনাকে, হ্যাঁ পেপালে আমি বলি, পেপালে আমি আপনাদেরকে যেই কোম্পানির পেপালের স্টেটমেন্টটা দিয়েছি, ওই কোম্পানির আমি হচ্ছে 3 বছরের কাজ করেছি, 3 বছরে 15,000 ট্রানজেকশন ছিল, ঠিক আছে। সো এইগুলো তো আপনাকে সময় নিয়ে নিয়ে করতে হবে। আর আপনি যে মানে যখন আপনি আওয়ারলি বেসিস কাজ করবেন, তখন কিন্তু এই চিন্তা করলে হবে না যে আপনি একদম 10 মিনিটের মধ্যে সব করে ফেলবো, ঠিক আছে। একদম স্ট্যান্ডার্ড টাইম অনুযায়ী নেবেন, যে এই কাজটা করতে আমার কতক্ষণ সময় লাগবে। আর একটা কথা মনে রাখবেন, কথা না বলি আমরা, যখন আপনাদেরকে আমি মার্কেট প্লেসে ক্লাস করাবো, তখন এই বিষয়গুলো বুঝতে পারবেন যে আপনি 500 ট্রানজেকশন ক্যাটাগরি করলে আপনি কত ডলার চার্জ করবেন। ধরেন 500-র জন্য আপনি $100 চার্জ করবেন। এখন হ্যাঁ, $100 মানে ধরেন এখন এই মুহূর্তে 12,000 টাকা বিক্রি করবেন। তো 12,000 টাকা যদি সে 10 মিনিট ইনকাম করে, পসিবল কি বলেন? এটা হচ্ছে ক্যালকুলেশন, ঠিক আছে না? কিন্তু বাস্তবে তো আসলে এরকম আপনাকে তো ওইটুকু সময় তো আপনাকে দেয়। সেটাই, টাকা দিতে হবে না। আবার শুনেন, মানে যখন মার্কেট প্লেসে কাজ করবেন, মানে সব জায়গায় যেমন লাভ লস আছে, ক্লায়েন্টের ক্ষেত্রে দেখবেন কিছু ক্লায়েন্ট থেকে আপনি অনেক বেশি গেইন করবেন, আবার কিছু ক্লায়েন্ট আপনাকে অনেক বেশি পেইন দিবে, ঠিক আছে। ধরেন আপনি $50 বা $30 কাজের যে পরিমাণ একটু দেওয়া লাগবে, কিছু কিছু সময় দেখবেন $500 কাজের একটু দেওয়া লাগবে। এটা ডিপেন্ড করে আসলে মানে কাজের ধরন এবং বায়ারের মেন্টালিটি সবকিছু মিলে ডিপেন্ড। এখন এটাকে মেনে নিতে হবে, কারণ সব ক্লায়েন্ট একরকম হবে না, সব কাজও একরকম হবে না, ঠিক আছে। তো এইটাকে আমাদেরকে মেনে নিয়ে কাজ করতে হবে, কারণ আপনি সব ভালো ভালো ক্লায়েন্ট পাবেন না। এর মধ্যে যে আমি যদি অ্যানালাইসিস করে বলি, ইউএস এর ক্লায়েন্টগুলো একটু বেটার অন্য ক্লায়েন্টের চাইতে। সবচেয়ে বেটার হচ্ছে মানে আপনি রেশিও চিন্তা করেন, ইউএস এর ক্লায়েন্ট, ওদের ক্লায়েন্টও বেশি, ওদের ক্লায়েন্টের বিহেভিয়ার লোক ভালো অন্যান্য ক্লায়েন্টের তুলনায়। এরপরে যদি আসেন, তাহলে আপনি মোটামুটি ক্যানাডিয়ান ক্লায়েন্টরাও ভালো। এরপরে 3 নাম্বার সিরিয়াল যদি আসেন ইউকে, এরপর যদি আসেন সিরিয়াল অস্ট্রেলিয়া, ঠিক আছে। অস্ট্রেলিয়ার ক্লায়েন্ট দেখবেন মাঝে মাঝে একটু ঝামেলা করবে, ঠিক আছে। এর বাকি যেগুলো আছে, বিশেষ করে আফ্রিকান আফ্রিকান ক্লায়েন্ট গুলো, আপনি 10 টাকা যদি আপনি পান আফ্রিকান ক্লায়েন্টের কাছ থেকে, 5টা সঠিকভাবে করতে পারবেন না, মানে কাজ পারবেন না তা না, কাজ পারবেন, কিন্তু হয় আপনাকে বলবে যে তোমার কাজ ঠিক হয়নি, তুমি এটা ক্যান্সেল করো, অথবা বলবে যে আমার তো এই মুহূর্তে এটা লাগবে না, অর্ডার কিন্তু দিয়ে দিছে, বলবে যে ভাই আমি এটা পরে পরে করাবো। ভাই নিগ্রো গুলো এরকমই হয়, বুঝছেন, নিগ্রো গুলো এরকমই হয় সব। আর এশিয়ান গুলো বললাম না, ইন্ডিয়ান পাকিস্তানি এগুলো তো মানে ওই রকমই, ওই আফ্রিকানদের মতো। সবসময় চেষ্টা করবেন মানে আপনার আফ্রিকান ক্লায়েন্ট যত কম এঙ্গেজ করা যায়, মোটামুটি। মানে ইউরোপিয়ান একবারে খারাপ না, হ্যাঁ। অ্যাকাউন্টিং বুককিপিং ক্যাশোরিক না কেন? হুম? এখানে ভুলের কি দেখলেন? না না, উনি ওনার অ্যাকাউন্ট আছে। আচ্ছা, আমরা আমাদের আজকের ক্লাসে চলে যাই। আমি আবারও বলি আপনাদেরকে, ব্যাংক, ক্রেডিট কার্ড, পেপাল, তিনোটাই দেখানো হয়েছে। তিনোটার উপরে ভালো ভালো মানে বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। যদি আপনাদের সবার মোটামুটি যেগুলো অ্যাসাইনমেন্ট দেওয়া ছিল সবাই যদি দিয়ে থাকেন, আপনাদেরকে আমি একটা মানে এই ব্যাংক ক্রেডিট কার্ড রিলেটেড একটা প্রজেক্ট দিব।
যেটা একদম র ডেটা থাকবে, আপনারা প্র্যাকটিস করবেন। এবং আপনাদের এখানে আমি এক্সাম নিব, ঠিক আছে, এক্সাম নিব, ফিজিক্যালি নিব এবং ভার্চুয়ালিও নিব। কারণ একটা এক্সাম নিয়ে তো আর আপনার সবকিছু আপনারা শিখে ফেলবেন এরকম না। আর যতগুলো এক্সাম নিব এটা ধরেন একদম প্রজেক্ট বেস নিব, ঠিক আছে। আমি আপনাদেরকে বলে দিব যে এই টাইম অমুক দিন এই টাইমে আপনারা জয়েন করবেন, তখন আপনার 3 ঘন্টা সময় থাকবে। 3 ঘন্টার মধ্যে আপনারা চেষ্টা করবেন কমপ্লিট করার। যদি কেউ না পারেন, ইন কেস, সেক্ষেত্রে ওই রাতে আপনাকে সময় দেওয়া হবে যে ভোর হওয়ার আগেই সাবমিট করে দেবেন। রিয়েল লাইফে আপনি যদি এইভাবে প্র্যাকটিস না করেন, রিয়েল লাইফে কিন্তু কাজ করতে পারবেন না। কারণ আমি আপনাকে একটা এক্সাম্পল দিই, আমি এই মানে আমার নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করি। ধরেন এই যে কিবারে শুক্রবারে শুক্রবারে রাতে আমি ধরেন ঘুমাইছি 3টার সময়, হঠাৎ 5টার সময় কি কারণে জানি চেতন পাইছি, পরে দেখি যে 5টা বাজার ঠিক 3-4 মিনিট আগে একটা ক্লায়েন্ট মেসেজ দিছে, ইউএস এর ক্লায়েন্ট, পেরোল করে দিতে হবে তার 5 জন এমপ্লয়ি 3 মাসে পেরোল করে দিতে হবে। তো এটা খুব আর্জেন্ট, বলছে তার 2 ঘন্টার মধ্যে লাগবে, ঠিক আছে। তো আমি বলছি ঠিক আছে আমি করে দেবো। পরে সে অর্ডার দিছে এবং তার সাথে আমার কন্ট্যাক্ট হয়েছে পার এমপ্লয়ি পার মান্থ $10 করে, ঠিক আছে। মানে একজনের স্যালারি আমি 1 মাসেরটা করে দিব, $10 পে করতে হবে। সেই হিসাবে আমি যদি 3 মাস করি তাহলে একজনের জন্য $30, যদি 5 জন হয় 3 বছর 15, $150। এটা হচ্ছে কন্ট্রাক্ট। আমি তাকে ধরেন 2 ঘন্টার মধ্যে করে দিছি। এখন আপনাকে এরকম মাইন্ডসেট থাকতে হবে যে ক্লায়েন্টের অনেক সময় আর্জেন্সি থাকবে, ইমার্জেন্সি। এখন আপনি যদি এই লাইনে যদি ক্যারিয়ার গড়তে চান, কোনো অর্ডার ছাড়া যাবে না। আর যদি মনে করেন না আমার খারাপ লাগতেছে আমি এটা করব না, এই একটা স্কিপ করবেন, এভাবে দেখবেন আরো অনেকগুলো আপনার স্কিপ হয়ে যাবে। আর যত বেশি কাজ করবেন তত আপনার প্রোফাইল ভারী হবে। কাজ না করলে কিন্তু আপনার প্রোফাইল ভারী হবে না, আর আপনাকে অন্য কেউ কাজও দিবে না। তো ফ্রিল্যান্সিং মানে কিন্তু এনি টাইম আপনার কাজ আসতে পারে, এনি টাইম। ওইভাবেই চিন্তা করে আপনাকে, এবং 24 ঘন্টার নিচে কোনো অর্ডার নেওয়া যায় না। কিন্তু 24 ঘন্টা তো আপনার প্রোফাইলে থাকবে, কিন্তু সে আপনাকে বলছে 2 ঘন্টার মধ্যে আমাকে করে দিতে হবে, তার আর্জেন্ট লাগবে। 2 ঘন্টার মধ্যে যদি আপনি না করে দেন, ও কিন্তু আপনার অর্ডার ক্যান্সেল করে দিবে। এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ করছি। হ্যাঁ না, হ্যাঁ হ্যাঁ। সবই ঠিক আছে। আমি পেরোল তো আপনাদেরকে শুধু জার্নাল দেখাইছি, পেরোল রান করা তো দেখাই নাই, রান করা দেখাবো নি। এটা হ্যাঁ, এটা 1 মাসেরটা হচ্ছে একটু সময় লাগবে, প্রথম মাসেরটা সময় লাগবে, পরের মাসের গুলো শুধু মাস চেঞ্জ করে রান করা যায়, সময় লাগে না। প্রথম মাসটা সময় লাগবে। হ্যাঁ, জাস্ট আপনি করবেন মানে মাস চেঞ্জ করে রান করবেন, কিন্তু প্রথম মাস যখন দিবেন তখন তার নাম, তার অ্যাড্রেস, তার ফোন নাম্বার, তার আওয়ারলি রেট কত, তার বেনিফিট কি কি আছে, এগুলো সব অ্যাড করতে হবে। সো একজন এমপ্লয়ি সিঙ্গেল অ্যাড করতে হবে, ওখানে ইম্পোর্ট করার কোনো সুযোগ নাই। আপনি যে 5 জন এমপ্লয়ির ইনফরমেশন একবার ইম্পোর্ট করবেন এরকম কোনো সুযোগ নাই। একটা একটা করে আপনার সব ইনফরমেশন দিতে হবে। ধরেন আমি যদি একজনেরটা মানে এন্ট্রি দিতে আমার যদি ধরেন 20 মিনিটও লাগে, তাহলে 5 জনেরটা কিন্তু আমার 50 মিনিট, কত 5 × 10, 1 ঘন্টার বেশি লাগতেছে। বা 10 মিনিটও যদি লাগে তাও 1 ঘন্টা কিন্তু লাগবে। 1 ঘন্টার সময় কিন্তু আপনাকে করতে, অর্থাৎ তাদের ইনফরমেশন গুলো অ্যাড করতে লাগবে, ঠিক আছে। এখন এটা তো আপনি পারার পরে, তো ওইটা আপনাকে প্র্যাকটিস করতে হবে। আমি দেখাই দিব আপনাদের কিভাবে করতে হবে। না পারা মানুষ যখন এই ধরনের কাজ করতে যাবে আমাদের কি অবস্থা হবে? না পারা মানুষ তো আপনি করতে পারবেন না, আগে তো মানে জেনে তারপর করতে হবে। যে কাজটা করতে তখন তো আমরা একদম নবিশ থাকবো, ফার্স্ট যে ধরেন। হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনার সাপোর্ট লাগবে, কারণ তা না হলে আপনার কনফিডেন্স ওই রকম ভাবে থাকবে না যে এটা আমার হইছে। এখন তো এইটার ভাই গ্যারান্টি দেওয়া মুশকিল। আমি অ্যাভেলেবেল থাকলে তো অবশ্যই পাবো। আচ্ছা, এটা তো ধরেন ইন কেস যদি 2 ঘন্টার মধ্যে করে দিতে বলে তখন তো আপনার করে দিতে হবে। আর আদারওয়াইজ আপনার তো ধরেন 24 ঘন্টার নিচে তো কোনো অর্ডার নেওয়া যায় না। সে বললো ঠিক আছে তুমি একদিনে করে দিবা, একদিন মানে 24 ঘন্টা আপনি পাচ্ছেন, 24 ঘন্টার মধ্যে আমাকে অবশ্যই পাবেন না তাইলে। আচ্ছা,
সমস্যা নাই, আমি আপনাদেরকে যেভাবে শিখাবো যদি আপনারা আমার সাথে তাল মিলিয়ে আমার সবগুলো কথা মেইন মানে একদম 100% ফলো করে আপনারা যদি প্র্যাকটিস করেন, লিস্ট আপনাদের কনফিডেন্স লেভেলটা এতটা লো থাকবে না। আর দ্বিতীয়ত মানে বড় ধরনের কোনো ঝামেলা না হলে খুব একটা সাপোর্টও লাগবে না, এটা অন্তত বলতে পারি আমি। আর যাদের বেসিক দুর্বল, কনফিডেন্সের অভাব, সে পারলেও তার সাপোর্ট লাগবে। কারণ সে মনে করবে যে আমারটা আসলে হয়েছে কিনা আমি তো শিওর না, তারপরে বায়ার না জানি কি বলে, ঠিক আছে, তখন আপনার সাপোর্ট লাগবে। আর আপনাদের মধ্যে অনেকেই যারা মোটামুটি নিজের প্রতি আস্থা আছে যে আমি একটা জিনিস শিখছি এটা এইভাবে হয়, তো এটা আমি যে কোনো ক্লায়েন্ট কাজ দিলে আমি ওটা করতে পারবো এবং আমি ডিটারমাইন যে এটা হয়েছে, তাহলে আপনার দেখবেন সাপোর্ট লাগবে না। এই যে আমি এখন পর্যন্ত প্রায় ধরেন কত 50 গুণন যদি 30 ধরি কত হয় 1500, 50 গুণন 30 1500 স্টুডেন্টকে আমি অফলাইনে ট্রেনিং দিছি। আর অনলাইন প্লাস প্ল্যাটফর্ম মিলে আরো 10,000 প্লাস। সবাই যদি আমার কাছে সাপোর্ট চাইতো আমার পক্ষে সম্ভব ছিল? সম্ভব ছিল না। ধরেন আপনাদের এই ব্যাচে সবাই যদি কাজ পান, সবাই কিন্তু সাপোর্ট চাইবেন না, হয়তো 3-4 জন চাইবেন যাদের নিজেদের প্রতি আস্থা কম। কিন্তু অনেকেই আছেন যে চিন্তা করবেন যে এটা তো আমিই পারি, আমার সাপোর্টের দরকার কি। কারণ আপনি পারলে তো আর আমাকে জিজ্ঞেস করবেন না বা আমার হেল্প নেবেন না। কখন হেল্প নেবেন? যখন আপনি বুঝবেন না, পারবেন না। আবার প্রথম কাজের ক্ষেত্রে অনেকে হয়তো আবার সব তো একদিনে কাজ পাবেন না, পাবেন একদিনে তো আর কাজ পাবেন না। দেখা যাবে যে যদি আপনার সাপোর্ট লাগেও হয়তো ফার্স্ট টাইম লাগবে, মানে আপনি মানে কমপ্লিট করার পরেও যদি মনে হয় যে একটু দেখাই নেই যে এই হচ্ছে আমার বাইরের রিকোয়ারমেন্ট, এই হচ্ছে আমি করেছি, এটা আমার হয়েছে কিনা জাস্ট একটু কনফার্ম হওয়ার জন্য, তখন হয়তো আমি দেখে দিব। কিন্তু আদারওয়াইজ কিন্তু সবসময় আপনার সাপোর্ট লাগবে না। তবে প্রথম যে একটা কাজের জন্য সাপোর্ট লাগবে, এটা একদমই নর্মাল। এটা নিয়ে কনফিডেন্সটা বুঝতে হবে যে না, ভাইয়া যখন 15 বছর আগে কাজ স্টার্ট করছিলেন ভাই, আপনি কি এরকম কোনো মেন্টর আকারে মানে ফ্রিল্যান্সিং তো আর 15 বছর ধরে করি না। আমি ফ্রিল্যান্সিং করি ধরেন 2018 সাল থেকে। তার আগে আমি চাকরি করেছি, অ্যাকাউন্টসে চাকরি করেছি। তারপরে হচ্ছে কমার্শিয়ালে এলসি নিয়ে আমি কাজ করি, এক্সপোর্ট ইম্পোর্ট নিয়ে কাজ করেছি। সফটওয়্যার দিয়ে কাজ করতেন নাকি? না না, তখন তো লোকাল কোম্পানি তো যে টালি সফটওয়্যার চালায়, টালিতে কাজ করেছি। আর কুইক বুকস তো মানে পরে শিখছি, ধরেন 2017-18 এরকম সময় শিখেছি, তারপরে তো কাজে লাগাচ্ছি এই, ঠিক আছে। আমার টোটাল এক্সপিরিয়েন্স 15 বছরের। এবার সব তো আর আমি ফ্রিল্যান্সিং তো পপুলার হইলই তো আপনার এই কয়েক বছর, এর আগে তো আর করোনার মধ্যে বেশি। তবে করোনার আগে যারা মানে শিখেছিল তারা করোনার সময় হিউজ ইনকাম করছে। হ্যাঁ হ্যাঁ, একদম, এটা বাস্তবতা। ওই সময় যারা একদম কোন রকমের কাজ শিখে অ্যাকাউন্ট খুলছে তারাই কাজ পাইছে। হ্যাঁ হ্যাঁ, ডেস্কটপ কুইকবুকস এর সেম না, একটু ডিফারেন্ট। ডেস্কটপে যেটা নেওয়া হয় এটা সেম না না, একটু ডিফারেন্ট এরকম না। তবে আপনি অপারেশনটা হ্যাঁ হ্যাঁ, বেসিক অপারেশন একই। ওইখানে আপনি ইনভয়েস, বিল, প্রোডাক্ট, তারপরে ধরেন ব্যাংক রিকনসিলিয়েশন, এগুলোই করবেন, কিন্তু ওইটার ইন্টারফেসটা একটু হ্যাঁ 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 ডিফারেন্ট। হ্যাঁ একটু ডিফারেন্ট, পারবেন। ধরেন আমি ডেস্কটপের জন্য কোনো ট্রেনিং নেইনি। আচ্ছা আমার তো সময় নাই, ওখানে যেতে শিখাবে। আমি এত সময় নাই তো আমার, এই কত সময় দিতে সম্ভব এখন বুঝতেছি, তখন আমি নিজেই শিখতে পারতাম। আমি আপনাকে একটা কথা বলি, এই সবাই একটু আমরা শুনি। ধরেন আমি আমার মানে ডেস্কটপের এক্সপিরিয়েন্স বলি, আমি কিন্তু ডেস্কটপের জন্য কোথাও কোনো ট্রেনিং নিইনি, ঠিক আছে। আমি অনলাইনের জন্য ট্রেনিং নিয়েছিলাম, নেওয়ার পরে এই এক্সপিরিয়েন্স দিয়ে আমি কিন্তু ডেস্কটপ মানে শিখছি। এবং ডেস্কটপে আমি একটা বাংলাদেশি একটা কোম্পানিতে
ধরেন কনসালটেন্সি করি এবং লোকাল মানে কি বলে আমেরিকার 2টা কোম্পানিতে কাজও করি। ঠিক আছে, এই ডেস্কটপ আমি কিন্তু কোনো ট্রেনিং নিয়ে শিখি নেই। ঠিক আছে, সো আপনারা যাদের আগ্রহ আছে যে ডেস্কটপ শিখবেন, নিজেরাই পারবেন শেখার জন্য, নিজেরাই পারবেন। যদি আপনাদের কখনো শেখার আগ্রহ জাগে আহ, আমাকে বলবেন, আমি আপনাকে একদম মানে আধা ঘন্টা বা 10 মিনিটের এমন একটা ব্রিফিং দিব। আপনার ওই ব্রিফিং এর উপর ভিত্তি করে আপনি নিজেই কাজটা করতে পারবেন। ঠিক আছে, এটা আমি মোটামুটি গ্যারান্টিতে বলতে পারি। ঠিক আছে, দিব সমস্যা নেই। ঠিক আছে, যদি কারো লাগে, কারণ হচ্ছে শোনেন, আপনার যদি কুইক বুকস অনলাইনের বেসিকটা ভালো থাকে, ঠিক আছে, তাহলে ডেস্কটপটা আপনি আপনাকে শুধু ফাংশন চেনা, যে কোনটা কোথায় আছে, চেহারাগুলো চেনা। আর আমার তো সবকিছু কিন্তু সবসময় লাগবে না। আমার কি লাগবে? আমার রিপোর্ট রান করা লাগবে, আমার ধরেন জার্নাল এন্ট্রি দিতে হবে, আমার ইনভয়েস করা লাগবে, আমার বিল করা লাগবে, আমার ব্যাংক রিকনসিলিয়েশন করতে হবে। কি হাসতেছেন কেন? ঠিক আছে, এই জিনিসগুলো কিভাবে করবেন জাস্ট একবার যদি আপনাকে ফাংশনটা দেখানো হয় আপনি ইজিলি পারবেন। এবং ডেস্কটপে আরেকটা সুবিধা আছে, সেটা হলো ডিরেক্ট আপনি কাস্টমার ধরেন নেম, ফোন নাম্বার, তারপরে ধরেন ইমেল অ্যাড্রেস, এরকম 4-5টা কলাম আপনি যদি মনে করেন যে আমি ইম্পোর্ট না করে ডিরেক্ট কপি করে পেস্ট করে দিব, তাও পারবেন। একদমই 1000 মানে কাস্টমারের নাম ফোন নাম্বার আপনি চাইলে এক্সেল শিট থেকে কপি করবেন। কপি করে কি আমরা এক এক্সেল শিট থেকে আর এক এক্সেল শিটে নেই, আপনি খুব সহজেই শুধু কলামগুলোর ম্যাচিং করে নেবেন যে আপনার ডেস্কটপে কোনটার পর কোনটা আছে, ওইভাবে শুধু এক্সেলে ফরম্যাটিং করে নেবেন। ফরম্যাটিং করে আমরা যেমন ইম্পোর্ট করি, ইম্পোর্ট না করে আপনি পুরোটা কপি করবেন, কপি করে এখানে শুধু জায়গা মতো পেস্ট করে দিবেন, দেখবেন হয়ে গেছে, হয়ে গেছে। ঠিক আছে, ট্যালি যেমন আমাকে কেউ শেখায়নি, আমি যখন অফিসে জয়েন করি 2008 সালে, টালি তো ট্যালি ইউজ করতাম। কত সালে 2000 ছিল, আচ্ছা আচ্ছা এক্সপার্ট ছিল, যারা বুকিং করে, এরা এখন আমি বস, আমার তো শিখাবে না, আমি তো তাকে ধরতে দেবো না যে আমি জানি না, আচ্ছা আচ্ছা। কত কষ্ট করে যে শিখছি, কিন্তু অল্প সময় মধ্যে আমি শিখেছি। টালি আমি টালি হাতে কলমে কোনো ট্রেনিং নিই নাই, কিন্তু আমি তখন 2010 সালে একটা সিএ ফার্মে ছিলাম, তখন ওইখানে আমার হচ্ছে যিনি সিনিয়র ছিলেন ওর কাছ থেকে শিখছিলাম। কারণ শিখছি প্রয়োজনেই, কারণ তাদের মানে ওই ছোট ছোট অনেকগুলো কোম্পানি ছিল যাদের বুক কিপিং আমাদের ফার্ম করে দিত। ঠিক আছে, তারা শুধু ওই যে কি বলে ট্রানজেকশন যেগুলো হইতো, ওরা পেটি ক্যাশের ইটা দিয়ে দিত, এখন ওইটাকে অ্যাকাউন্টিং ট্রিটমেন্টে নিয়ে ওই টালিতে পোস্টিং করা লাগতো। তো তখন ওই কাজগুলো করতে করতে শিখে গেছি, প্রচুর কাজ করেছিলাম, এইভাবে শিখছি আমি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দেখেন, আমরা আজকে ক্লাসে চলে যাওয়া অনেক কথা বললাম। এটা দিয়ে হয় না? এটাতে সমস্যা কি? মানে এটাতে প্রবলেম কি পাচ্ছেন? ক্রেডিট কার্ড সবগুলো অ্যাড করা নাই, ধরে না সবগুলো ট্রানজাকশন নেয় না, আমি 2-3 দিন নিবে এরপর আর না। আমার সময় কি মানে মেজরিটি% নিয়ে নিছে, এবং আমার ক্ষেত্রে দুইটা নিছে, দুইটার জন্য আমার 2 ঘন্টার মত পাই। দুইটা মানে কি? মানে ট্রানজাকশন টোটালি ব্যাংক একটা দিছে, ব্যাংক ও অনেক কিছু কিছু মিসিং থাকে। হ্যাঁ হ্যাঁ, অনেকে হচ্ছে প্রায় হচ্ছে কত 92। আচ্ছা শোনেন, আমি আপনাদেরকে বলি, সবাই একটু আমাকে একটা ইনফরমেশন দিবেন, এই মানে এই রিকনসিলিয়েশন হেল্প এই সফটওয়্যারে কে কি কি সমস্যা ফেস করেছেন, এই জিনিসগুলো আমাকে একটু নোট আকারে দিবেন, কারণ ওনার সাথে আমার কন্টিনিউ কথা হয়, ওনাকে যেভাবে বলি উনি ওইভাবে ডেভেলপ করতেছে। এটা তো এটা এ ঢুকতে পারেন না, রেজিস্ট্রেশন হয় না। আচ্ছা রেজিস্ট্রেশন করতে পারেন না, কে কে হাত তোলেন? 1 2, আর বাকিরা পারছেন? চেষ্টাই যদি না করেন তাহলে কি আপনি হবে? ও আচ্ছা আচ্ছা, আপনি কি দিয়ে করেন? আচ্ছা শোনেন, এইটা ব্যবহার করে সবাইকে একটু বলি, আমাকে আপনারা এই মেসেঞ্জারে একটু আমাকে নোট দিন যে কে কি কি সমস্যা ফেস করেছেন, একদম যেমন আপনি রেজিস্ট্রেশন করতে পারেন নাই, আর কে কে আচ্ছা রেজিস্ট্রেশন ছাড়া যেমন আপনি বলছেন মিসিং থাকে, কিছু ডেটা মিসিং থাকে, হ্যাঁ এটা একটা প্রবলেম। আমি এটা চুজ
ফাইল সবই ঠিক আছে, যখন এক্সেল এ ওখানে যাই তখন যে দেখি ফাইলটা মানে আমার ডাটা ইনপুট ওখানে নিচ্ছে না, ওখানে বলতেছে 4টা কার্ড দরকার, 4টাই আছে কিন্তু তারপর কেন দিলেন? ও মানে ব্যাংকে ইম্পোর্ট করতে গিয়ে। আচ্ছা আমি ওই সময় বলছি আপনাদেরকে, যখন এটা এই সবাই শোনেন, যখন আপনি এখানে কনভার্ট করবেন, করার পর ওই ফাইলটার নেমটা চেঞ্জ করে দেবেন। অনেক বড় ফাইল আসে না, ওই নামটা জাস্ট ওই মেইল আইডিটা বাদ দিয়ে দিবেন, মেইল আইডি বাদ দিয়ে, ঠিক আছে? তারপরে আমি বলি আপনি কি করবেন, ওটাকে হচ্ছে সেভ অ্যাসে যাবেন, হবে। আপনার যে সমস্যাটা বলছেন না, এটা আমি নিজেও দেখছি এরকম হয়। তো এইটা সমাধান হচ্ছে আপনি মানে সব কাজ শেষ করার পরে সেভ অ্যাস দিবেন। সেভ অ্যাস দেওয়ার পরে আপনি হচ্ছে সিএসভি ফরম্যাটটা চেঞ্জ করবেন, ফরম্যাট চেঞ্জ করবেন। এরপরে হচ্ছে আপনি নেমটা ছোট করবেন, হ্যাঁ ডিলিমিটেড, সিএসভি ডিলিমিটেড যেটা, হ্যাঁ কমা ডিলিমিটেড, এইটা দিবেন। এটা দিলে ওরা নিয়ে নিবে, ঠিক আছে? এই দুইটা কাজ করেন, এটা মানে সমাধান হয়ে যাবে। এটা আমিও এই সমস্যাটা ফেস করেছি। প্রবলেম আসে আপনার পাঁচটা সবচেয়ে সব তিন পাঁচ আসে, পাঁচ আসে না। তাই পরে আমি দেখি ভাই আপনি যে বলছেন ইউনিক ভ্যালু দিয়ে অ্যাড করার জন্য আমার মিলতেছে না, আমরা দেখি ওর পুরা হ্যালো ক্রেডিট কার্ড যেটা নাই, শোনেন, যেটা নাই সেইটা আপনি অ্যাড করতে পারবেন না। আপনি ওখানে অ্যাড করলে কি হবে, ওরা মানে ওদের কাছে একটা রিপোর্ট যাবে, রিপোর্ট গেলে ওরা ওই ক্রেডিট কার্ডের মানে ফাংশন ওরা বানায় দিবে, কিন্তু আপনি পারবেন না। সবাই একটু আমরা ক্লাসে ফিরে আসি, কথা না বলি। আচ্ছা আপনাদের মাল্টি কারেন্সি ইনভয়েস তো দেখাই নাই, দেখাইছি? আচ্ছা প্রথমে এটা দেখাই, দেখেন কেউ কোনো কথা বলবো না এখন, সবাই আমরা একটু ক্লাসে ফিরে আসি, মনোযোগ দেন ক্লাসে। আমাদের আগের যে কোম্পানিটার মতন খুঁজছিলাম যেটা বন্ধ হয়ে গেছে, মানে বন্ধ হতে গিয়ে ওটা ওটা কি করবো, কি ডিলিট করে দিব বা কিছু করতে হবে নাকি? কিছু করা লাগবে না, টাকা দিবেন না। আচ্ছা এটা তো একদম সহজ সমাধান, টাকা চাচ্ছে আমি দিচ্ছি না, শেষ। এটা তো ভয় পাওয়ার কোনো কারণ নাই, ফোনও আসতে পারে, ফোন আসলে আপনি বলবেন যে আমি, ফোন যদি আসে, না না কেন তা বলবেন, আপনি বলবেন যে আমি হচ্ছে কুইকবুকস অ্যাডভান্স প্রো অ্যাডভাইজার, আমি ট্রেনিং দেই সবাইকে, ঠিক আছে? সো আমি কোনো বিজনেসের জন্য খুলি নাই, আমি নিজেও ট্রেনিং করি এবং নিজে ট্রেনিং করাই, এই জন্য খুলছি, ঠিক আছে? এবং বলবেন আমি আপনাদেরকে মার্কেটিং করে দিচ্ছি, ওই হিসাবে আমাকে টাকা দিয়ে যাবো আরো, ঠিক আছে? দেখেন মাল্টি কারেন্সি ইনভয়েস যদি আমরা করি, তাহলে শুরুতেই আমাদেরকে আগে মাল্টি কারেন্সি যে অপশনটা রয়েছে সেটা অন করতে হবে। সেটা অন না করলে আমরা কিন্তু কি করতে পারবো না, কোনো ট্রানজাকশন করতে পারবো না। খেয়াল করেন, দেখেন এটা অন করার জন্য প্রথম কোথায় যাব, আমি গিয়ার আইকন মেনুতে যাবো, এরপর হচ্ছে এখানে গিয়ে আমি অ্যাকাউন্ট এন্ড সেটিংসে যাব। অ্যাকাউন্ট এন্ড সেটিংসে যাওয়ার পরে এবার দেখেন অ্যাকাউন্ট এন্ড সেটিংসে যাওয়ার পরে আমরা যেটা করব, এখানে এসে আমরা অ্যাডভান্স সেটিংসে যাব। অ্যাডভান্স সেটিংসে গেলে, হ্যাঁ রেকর্ডিং অন করছি, সব কথা রেকর্ড হয়েছে, সমস্যা নেই। মাল্টি কারেন্সি এটা অন করবেন, খেয়াল করেন, তারপর টিক দিবেন এবং সেভ দিবেন। এইবার আসেন
এখানে দেখবেন আপনার হচ্ছে আসবে, কারেন্সি আসবে। যদি কারেন্সি না আসে সমস্যা নাই, আপনি এটাকে ডান দেবেন, ডান দিয়ে আবার যাবেন। ঠিক আছে, এটা এটা আপডেট হতে অনেক সময় একটু টাইম নেয়। ঠিক আছে, এটা আপডেট হতে অনেক সময় একটু টাইম নেয়। এবং এখানে যে কথাটা লেখা আসছে, একবার যদি মাল্টি কারেন্সি অন করেন তাহলে এটা অফ করা যাবে না, এবার অন হবে। এই কোম্পানির জন্য আর অফ করা যাবে না, হয়েছে? এইবার হচ্ছে আপনি ম্যানেজ কারেন্সিতে ঢুকবেন, খেয়াল করেন, ম্যানেজ কারেন্সিতে ঢুকবেন, ঢুকে এই দেখেন এখানে হচ্ছে ইউএসডি এবং ইউরো অলরেডি চলে আসছে। এখানে যে কনভার্সন রেটটা দেখতে পাচ্ছেন, বুঝি নাই, অন তো করেন নাই, বন্ধ করা গেছে, দেখেন। আচ্ছা, ওইখানে লেখা আছে একবার অন করলে এটা আনডো করা যায় না। এটা আপনি এখন হইলেও আবার দেখবেন এটা কাজ করে নাই। এটা খেয়াল করেন, সবাই আমরা একটু চুপ থাকি। এটা হচ্ছে ইউএসডি, খেয়াল করবেন আপনার 0.78 পাউন্ড দিয়ে আপনি 1 ইউএসডি পাবেন। 0.85 পাউন্ড দিয়ে আপনি কি পাবেন? 1 ইউরো পাবেন। ঠিক আছে, এখানে যেই কনভার্সন রেট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার 1 জিবিপি ইকুয়াল টু, সরি, $1 ইকুয়াল টু এত জিবিপি, $1 ইকুয়াল, সরি, ইউরো ইকুয়াল টু এত জিবিপি, এটা বোঝাচ্ছে। হ্যাঁ, কারেন্সি কনভার্সন আপনি চাইলে এটা এক্সচেঞ্জ রেট চেঞ্জ করতে পারবেন। ধরেন এই রেটটা গুগল থেকে আসছে, ঠিক আছে, মানে একদম ডেট ওয়াইজ, একদম ডেট ওয়াইজ গুগলে যেভাবে রেট দেখায় ওই রকম ভাবে এখানে ওরা আপডেট দিয়েছে। বাট আপনার যদি ট্রানজ্যাকশন করার সময় মনে হয় যে এই রেটের সাথে আপনার স্টেটমেন্টের রেটটা হুবহু মিলতেছে না, কারণ আপনি স্টেটমেন্টে একটা ডেট থাকবে, ওই ডেট যখন আপনি দিবেন, দেওয়ার পরে এখানে যে রেটটা শো করবে এই রেটের সাথে আপনার ব্যাংক স্টেটমেন্টের রেট যদি না মিলে ওইটাকে কাস্টমাইজ করার সুযোগ আছে। কিভাবে? এই যে এডিট এক্সচেঞ্জ রেটে গেলে এই যে এখানে আপনি খুব ইজিলি এটাকে চেঞ্জ করতে পারবেন। দেখেন এখানে যদি মনে করেন এটা তো অটো আসবে ডেট ওয়াইজ, ইওর রেট, এখানে গেলে আপনি এটা চেঞ্জ করতে পারবেন। ওরা আমাকে দেখাচ্ছে 0.785, আপনি যদি মনে হয় যে এটা একটু চেঞ্জ হবে তাহলে এখানে আপনি কিন্তু চেঞ্জ করতে পারবেন। এবং এই চেঞ্জটা কিন্তু মুখস্থ চেঞ্জ করবেন না, আপনি ব্যাংক স্টেটমেন্টে যা থাকবে সেই অনুযায়ী করবেন। ঠিক আছে, আচ্ছা, আপাতত আমরা যেভাবে আছে ওইভাবেই নিচ্ছি। এবার আসলে হচ্ছে আমি আরো কোনো কারেন্সি যদি অ্যাড করতে চাই, পৃথিবীর এমন কোনো কারেন্সি নাই যেটা আপনি এখানে অ্যাড করতে পারবেন না। ঠিক আছে, শুধু ক্রিপ্টো কারেন্সি অ্যাড করতে পারবেন না। ঠিক আছে, তাছাড়া যে কোনো কারেন্সি, যে কোনো দেশের ক্রিপ্টো কারেন্সি তো কোনো দেশের কি মুদ্রা, মানে স্পেসিফিক কোনো দেশের তো মুদ্রা না, ওই জন্য এটা পারবেন না। কিন্তু এছাড়া স্পেসিফিক মানে প্রত্যেকটা দেশ তো আলাদা আলাদা কারেন্সি ইউজ করে, এটা আপনি এখান থেকে করতে পারবেন। আপনি ধরেন ক্যাড ইউজ করবেন, খেয়াল করেন যে ক্যাড, ক্যাড অ্যাড দেন, কানাডিয়ান ডলার চলে আসবে। আবার ধরেন অস্ট্রেলিয়ান ডলার যাবেন, অস্ট্রেলিয়ান ডলারে যান, এইউডি, এইউডিতে যান, এই যে এইউডি, এই যে এইউডি। তারপরে ধরেন আপনি আরো কোনো কারেন্সি যদি থাকে, বিডিটিও পারবেন, এই যে বিডিটি, এই যে বিডিটি। ঠিক আছে, বিডিটি আরো অনেক কম হবে, দেখেন 0.006। এগুলো সব কনভার্সন রেট হচ্ছে কার সাথে? আপনার ইয়ের সাথে, জিবিপির সাথে। ঠিক আছে, হ্যাঁ, পাউন্ডের সাথে। এইবার আসেন আমরা চলে যাব হচ্ছে আমাদের ট্রানজেকশনে। তাহলে মাল্টি কারেন্সি ট্রানজেকশন করার প্রথম শর্ত হচ্ছে আপনি কারেন্সি আগে অন করবেন। 2 নম্বর শর্ত হচ্ছে আপনি যেই কারেন্সিতে ট্রানজেকশন করবেন ঠিক ওই কারেন্সিতে কাস্টমার অ্যাড করতে হবে। এখন দেখেন আমি যদি একটা ইনভয়েস করতে চাই, ইনভয়েস নাম্বার 1025, এখন ধরেন এখানে আমার কি জিবিপি, আগে কিন্তু এখানে জিবিপি ছিল না, এখন কিন্তু এখানে জিবিপি আছে। এইবার আসেন যে আমি এখান থেকে যারা আছে এদেরকে দিয়ে কিন্তু ফরেন কোনো কারেন্সিতে ট্রানজেকশন করতে পারবো না, আমাকে কি করতে হবে? নতুন করে মানে অ্যাড করতে হবে। ধরেন এখানে যে আছে ওর নাম কি, ব্রাউন এলিজাবেথ। ধরেন আপনি চিন্তা করতেছেন যে এই ব্যক্তির সাথে আমি
দুইটা কারেন্সিতেই ট্রানজেকশন করতে চাই, তাহলে কি করতে হবে? আপনার করণীয় কি দেখেন, আমি এটা কপি করলাম, কপি করে দেখেন যে অ্যাড নিউতে যাব, অ্যাড নিউতে গিয়ে কোন কারেন্সিতে ট্রানজেকশন করবেন আপনাকে কারেন্সি আগে দিতে হবে। ধরেন আপনি ডলারে করবেন, ঠিক আছে, নাম দিবেন, হুবহু এইভাবে দিলে দিবে না, যেহেতু এই নামে অলরেডি একজন আছে। আপনি এখানে লিখবেন ইউএসডি, ঠিক আছে, তাহলে ইউনিক হয়ে গেল। এবার আপনি সেভ দেন, বুঝছেন তো নাকি? দেখেন সেম ব্যক্তি হইতে পারে যে একই ব্যক্তি, সে মানে আপনার লোকাল কারেন্সিতেও নিচ্ছে এবং ফরেন কারেন্সিতেও নিচ্ছে। তাহলে আমি ফরেন কারেন্সিতে দিলাম, এখন দেখেন কনভার্সন রেট কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে। এটা কিন্তু আপনার লোকাল কারেন্সি হলে আসবে না। ধরেন আমি যদি এখানে অন্য ওই ব্যক্তিকে যদি আমি জিবিপিতে যাই, তাহলে কিন্তু এটা আর আসবে না, কনভার্সন রেট কিন্তু আসবে না। কিন্তু যদি আমি ইউএসডি তে যাই তাহলে আসবে। এইবার আসেন আমি কি করব, আমি ইনভয়েস করব। ইনভয়েসটা করব কবে? ধরেন মে মাসের, মে না আরো আগে দিই, ধরেন আমি দিলাম এখানে মার্চ মাসের 13 তারিখ। খেয়াল করুন, মার্চ মাসের 13 তারিখে আমি ইনভয়েস করেছিলাম। এখানে ধরেন ফেব্রুয়ারি 8 তারিখ। খেয়াল করুন কি কি আইটেম নেবেন, এই আইটেমগুলোর নাম এখানে দিবেন। এখানে ধরেন কোয়ান্টিটি দিলাম, এখানে আসেন অ্যামাউন্ট, সরি, এটা হচ্ছে আপনার রেট, এটা হচ্ছে ট্যাক্স, ট্যাক্সের অ্যামাউন্ট কত, এটা ধরলাম হচ্ছে 5%, এটা ধরলাম হচ্ছে 20%। খেয়াল করেন, এইবার আসেন দেখেন আমার এই জায়গায় খেয়াল করেন টোটাল ইউএসডি কত আর জিবিপি কত। প্রথমত আমার হচ্ছে এখানে ইউএসডি 16,000, এই 16,000 ইউএসডি ওইখানে যে কনভার্সন রেটটা ছিল ওই রেট অনুযায়ী জিবিপি কত আসে, ঠিক আছে, ভেরি সিম্পল, 16,878 কত 46 ইন্টু 0.792726, তাহলে আপনার কি আসবে, এখানে জিবিপি চলে আসবে, ঠিক আছে। এখন এটাকে আপনি সেভ দিবেন, সেভ এন্ড ক্লোজ। এইবার আসেন এই যে 1025 নাম্বার ইনভয়েস, 1025 নাম্বার ইনভয়েস আমরা যাব, 1025, দেখেন 1025। এইবার আসেন এইটা আমি এখানে রাখলাম, রেখে এখন আমি টাকা পাবো। দেখেন টাকা পাওয়ার সময় যেটা হবে, টাকা পেলে কি রিসিভ পেমেন্ট করবো তো, তাই না? এই দেখেন রিসিভ পেমেন্টে যাব, রিসিভ পেমেন্টে গেলে টাকাটা কবে পাবেন আপনি সেই ডেটটা দিবেন। ফেব্রুয়ারিতে আমি বিক্রি করেছি, মার্চ মাসের মনে করেন আপনি 20 তারিখে টাকা পাবেন। এখন মার্চ মাসের 20 তারিখ আর ফেব্রুয়ারি মাসের 8 তারিখ ডেট কিন্তু ডিফারেন্ট, কনভার্সন রেটও কিন্তু চেঞ্জ হবে, ঠিক আছে, কনভার্সন রেট চেঞ্জ হবে। এখন দেখেন যে আমি যখন ইনভয়েস করেছিলাম তখন আমার জিবিপি কত ছিল, আমার এই পাশের ট্যাবে গেলে আমি বুঝতে পারবো। দেখেন 13,379.99, বাট আমার এখানে আছে কত 13,190.11, চেঞ্জ হয়েছে না? দেখেন ফরেন কারেন্সি কি চেঞ্জ হয়েছে? আপনি ডলারটা চিন্তা করেন, 16,878, 16,878, এটা তো চেঞ্জ হয়নি। আমি এটার একটা এক্সাম্পল দিই, সেটা হলো মনে রাখবেন যে ফরেন কারেন্সিতে যদি আপনি ট্রানজেকশন করেন, ইনভয়েস যেই ডলার থাকবে বা যে অ্যামাউন্ট থাকবে, পেমেন্টও আপনাকে কাস্টমার ওই অ্যামাউন্টটি তার কারেন্সিতে করবে। এখন পরিবর্তনটা হবে আপনার কারেন্সি, ঠিক আছে। কিভাবে? যে আপনি যখন ইনভয়েস করেছিলেন তখন আপনার একটা অ্যাকাউন্টস রিসিভেবল তৈরি হয়েছে, কারণ আপনি বাকিতে বিক্রি করছেন। আপনি বলছেন যে ধরেন অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, খেয়াল করেন কত, এই জায়গাতে আসেন অ্যাকাউন্টস, আপনি বলছেন যে অ্যাকাউন্টস রিসিভেবল আপনার ডেবিট হচ্ছে 13,379.99, এটা আপনি ডেবিট করছেন, ক্রেডিট করছেন সেল। পরবর্তীতে যখন আপনি টাকা পাবেন, টাকা পাওয়ার সময় দেখা যাচ্ছে যে আপনি টাকা পাচ্ছেন 13,190, কম পেলেন না বেশি পেলেন? কম, তাহলে কম যেটা রইল ওইটা তো আপনার অ্যাকাউন্টস রিসিভেবলে থেকে যাবে। এখন এটা তো আপনি তো আর টাকা পাচ্ছেন না, তাহলে ওইটা কি আমরা যেমন মানে নরমালি টাকা না পেলে কি করি, ডিসকাউন্ট দেখাই, এখানে তো ডিসকাউন্ট দেখানো যাবে না। এটা হচ্ছে ফরেন এক্সচেঞ্জ গেইন অর লস,
এই নামে কোনো চার্ট অফ অ্যাকাউন্ট ক্রিয়েট করার দরকার নাই, এটা সিস্টেম অটো করে ফেলবে। অটো করে ও যেটা করবে, ও করবে কি ব্যাংক ডেবিট করবে আপনি যেই টাকা পাচ্ছেন, তার মানে কি 13,190 সে ডেবিট করবে, এই টাকা আপনি পাচ্ছেন। আর আবার ডেবিট করবে কি ফরেন এক্সচেঞ্জ লস, লস হয়েছে আপনার, লস ডেবিট করবে। আর অ্যাকাউন্টস রিসিভেবল আগে যে পরিমাণটা ডেবিট করছিলেন ওটাকে এখন কি করবে, ক্রেডিট করবে। এই যে কাজটা যে করবে এটা কিন্তু সে অটো করে ফেলবে, বাট আপনাকে কিছুই করতে হবে না। কিন্তু আপনার অ্যাজ এ বুককিপার হিসেবে এই নলেজটা থাকা দরকার যে এখানে এই ফ্যাক্টটা ঘটেছে। এখন যদি ঘটনাটা এরকম হয় যে ক্লায়েন্ট যদি মানে আপনার সাথে যদি কাস্টমার এরকম কোনো কন্ট্যাক্ট থাকে যে যেই রেটে মানে কনভার্সন রেট যেইটাতে মানে কেনা হবে, মানে আপনার কাস্টমার যে রেটে কিনবে সেই কনভার্সন রেটেই আপনাকে পে করবে, তাহলে কিন্তু আপনার লস এবং গেইন কোনোটাই হবে না, তখন কিন্তু জিরো। বাট বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু একদম মানে কারেন্ট রেট অনুযায়ী কিন্তু পেমেন্ট করা হয়, ঠিক আছে। সে তো তার ডলার অনুযায়ী ওই পরিমাণ টাকাই দিবে, সে তার আপনাকে কম বেশি কোনোটাই দিচ্ছে না। কিন্তু আপনার ব্যাংকে যখন টাকা ঢুকতেছে তখন কিন্তু এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এই চেঞ্জটা অটোমেটিক্যালি হবে। তো এখন দেখেন আমরা এটাকে রিসিভ দেখাবো মার্চ মাসের 20 তারিখে, এবং ধরেন আমার অ্যাকাউন্টে আপনার ক্লায়েন্ট ডিরেক্ট ডেবিট করে দিয়েছে এবং এটা ওয়েলস ফার্গোতে আপনি রিসিভ করেছেন। এইবার আমরা যাব হচ্ছে ওয়েলস ফার্গো ব্যাংক স্টেটমেন্টে। এইবার যদি যাই তাহলে আমরা দেখব যে আমাদের যেই মানে 1 জিবিপি ইকুয়াল টু কত ডলার, এটা কিন্তু স্টেটমেন্টে আপনি দেখতে পারবেন। এই দেখেন এটা ছিল না, এই যে $1 ইকুয়াল টু 0.781 পাউন্ড। এইটা দেখেন আপনি কত ডলার পেয়েছেন, পাউন্ড সরি আপনার ব্যাংকে কত টাকা ঢুকেছে 13,190। আপনাদেরকে আমি পেপাল যখন দেখাইছিলাম তখন বলছিলাম যে আমরা জিবিপি রিকনসিলেশন করব, কিন্তু আরেকটা কি ছিল ক্যাট, ক্যাট করব না। এখন খেয়াল করে দেখেন ক্যাট করে আসলে কোনো লাভ নাই। কেন লাভ নাই? আপনার ফাইন্যান্সিয়াল ইম্প্যাক্ট মানে চেঞ্জ হবে না। হ্যাঁ, কোন কারণে করা লাগতে পারে সেটা আমি একটু পরে বলি। শুরুতে এখানে দেখেন ধরেন আপনি টাকা পাইলেন 16,878, আপনার ব্যাংকে কিন্তু ডলার ঢোকে নাই, আপনার হোম কারেন্সিতেই কিন্তু ঢুকছে। তাহলে কিন্তু এটা কিন্তু দুইবার কিন্তু ইম্প্যাক্ট থাকবে, একবার থাকবে ডলার, একবার থাকবে পাউন্ড। তাহলে আমি কিন্তু হোম কারেন্সিটাই রিকনসাইল করলে হয়ে যাচ্ছে। এখন ধরেন এই ব্যাংকটা হচ্ছে ওয়েলস ফার্গো চেকিং, এখন আমার আরো একটা এই ব্যাংকেই ধরেন একটা ডলার অ্যাকাউন্ট আছে, এই ব্যাংকেই একটা ডলার অ্যাকাউন্ট আছে। তাহলে আমি কি করতে পারি, ওই যে ক্যাট যেটা ছিল ওইটা যদি রিকনসাইল করতে চাই আমাকে এমন ভাবে চার্ট অফ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে যেই চার্ট অফ অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আমার এই মানে প্রফিট অ্যান্ড লস বা ব্যালেন্স শিট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে কোনো ইম্প্যাক্ট না পড়ে। তাহলে আমরা এটা কিভাবে করব? এটা কিন্তু মাল্টি কারেন্সি না থাকলে করা যাবে না। আচ্ছা তার আগে আমরা একটু মাল্টি কারেন্সি নিয়ে একদম সামারি বলি। মাল্টি কারেন্সি ইনভয়েস করতে গেলে প্রথমে আপনাকে মানে কারেন্সি অন করতে হবে, 2 নম্বরে হচ্ছে কাস্টমার যেই কারেন্সিতে ট্রানজাকশন করবেন ওই কারেন্সির আন্ডারে কাস্টমার ক্রিয়েট করতে হবে। এরপরে আপনি ইনভয়েস কবে করলেন এরপরে ওই ডেট দিবেন, অটোমেটিক্যালি রেট যদি একটা যেটা আসবে ওইটার সাথে যদি আপনার মানে ক্লায়েন্টের ইনভয়েসের ফিগারগুলো না মিলে তাহলে আপনি কাস্টমাইজ করে ওই মানে কনভার্সন রেটটা কিন্তু এখানে বসাইতে পারবেন। ওটা বসাই দিলে দেখবেন মিলে গেছে। এরপরে টাকা হয়তো আপনাকে 1 মাস পরে দিয়েছে বা 15 দিন পরে দিয়েছে, তখন আপনার রেটটা চেঞ্জ হয়ে যাবে। তো ওই রেটটাও আপনি ব্যাংক স্টেটমেন্টের রেট অনুযায়ী বসাইতে পারবেন। বসানোর পরে দেখবেন একটা লস বা গেইনের একটা ব্যাপার থাকবে। এখানে যে আমার লস বা গেইন হয়েছে কিনা এটা আপনি কিভাবে বুঝবেন? রিপোর্টে চলে যাবেন। রিপোর্টে গেলে এখানে দেখেন আপনার একটা রিপোর্ট হবে, সেটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে গেলে আপনার ওই ইম্প্যাক্ট গুলো আপনি পাবেন। এখানে খেয়াল করে দেখেন আদার এক্সপেন্সের আন্ডার দেখবেন এক্সপেন্স গেইন অর লস 189। এক্সপেন্সে প্লাস থাকা মানে কি? এটা লস। এক্সপেন্সে প্লাস থাকা মানে এটা লস। একটা হেডেই ওরা গেইন হলেও এখানে ওরা মাইনাস আকারে দেখাইতো, যদি গেইন হতো এটা মাইনাস আকারে দেখাইতো, যেহেতু এটা লস হয়েছে ওই জন্য ওরা প্লাস আকারে দেখাচ্ছে। আচ্ছা এইবার আসেন
আর যেটা বলতেছিলাম যে ক্যাড আমাদের আরো একটা ইয়া ছিল যে যদি আমরা ক্যাডের রিকনসিলিয়েশন করতে চাই সেই ক্ষেত্রে কি করতাম, প্রথমে আপনি আগে ক্যাডের আন্ডারে আপনাকে একটা চার্ট অফ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এই দেখেন ট্রানজ্যাকশনে যাবেন, এইখানে গিয়ে খেয়াল করবেন, এখানে গিয়ে প্রথমে ক্যাশ অ্যান্ড ক্যাশ এটা ঠিক আছে, এখানে গিয়ে ধরেন আপনি লিখলেন এটা কারেন্ট অ্যাকাউন্ট, এখানে লিখলেন সেম ব্যাংকই মনে করেন ওয়েলস ফার্গোতেই আপনি করছেন, ওয়েলস ফার্গো চেকিং, এখানে দিলেন ক্যাট, ঠিক আছে। ইউনিক না দিলে তো আর নিবে না, এখানে নাম্বার থাকলে নাম্বার দিবেন। এইবার আসেন এই যে কারেন্সি, এই কারেন্সি কিন্তু চেঞ্জ করে করতে হবে, এখানে দিবেন ক্যাট। যখনই এখানে হোম কারেন্সি না দিয়ে অন্য কোনো কারেন্সি দিবেন তখনই এই অ্যামাউন্ট আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের কোথাও কোনো ইম্প্যাক্ট ফেলবে না। কথা বুঝছেন? এটা ইন্ডিভিজুয়ালি একটা লেজার থাকবে এবং এই লেজার আপনি চাইলে রিকনসাইল করতে পারেন। ধরেন আপনার ক্যাডের একটা স্টেটমেন্ট পাবেন, ক্লায়েন্ট আপনাকে এক্সট্রা ভাবে ক্যাডের স্টেটমেন্ট দিবে, এমনি নর্মালি যেভাবে আপনি ক্যাটাগরি করেন ওইভাবেই ক্যাডের স্টেটমেন্টটাও ক্যাটাগরি করবেন, শুধু ওই ক্যাডের ট্রানজেকশন গুলো আপনি মিলাতে পারবেন এবং ওই ক্যাডের সমস্ত কিছু কিন্তু আপনার লোকাল কারেন্সিতে আগেই রিকনসাইল হয়ে থাকবে। সো এটার সেকেন্ড টাইম ইম্প্যাক্ট করবে না, এটা জাস্ট আপনাকে মানে ফরেন কারেন্সি রিকনসিলিয়েশন করার জন্য করা, নাথিং এলস। বুঝতে পারছেন তো? ওয়েলস ফার্গো জিবিপির টাকা যেমন আমার অ্যাসেটে চলে যাচ্ছে, এটা কিন্তু অ্যাসেটে যাবে না, এটা শুধু আপনি আলাদা একটা লেজারই দেখতে পারবেন, এটা শুধু আলাদা একটা লেজার দেখতে পারবেন, এটা কিন্তু আমার ওইখানে কোনো ইম্প্যাক্ট ফেলবে না। এটা জাস্ট আপনি লেজার করবেন, এটা আলাদা একটা জাস্ট সেপারেট লেজার তৈরি হবে, যেই লেজারের সাথে আপনার হোম কারেন্সির অথবা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের কোনো জায়গায় কোনো সম্পর্ক নাই। বুঝাতে পারছি কি আমি? বুঝছেন না বুঝেন নাই বলেন? মনে হয় বুঝেন নাই, ওই কেউ কথা বলে না তো, এঙ্গেজমেন্ট বাড়াইতে হবে। সবাই বলছে আলামিন ভাই বলেন, আপনি তো ব্যাংকে চাকরি করেন, এই যে ধরেন আমার যদি ক্যারেজ পেপার থেকে ব্যাংকে ভাবি করেন, আপনাদের প্রশ্ন ছিল যে ওইটা আপনি রিকনসাইল করবেন, কিন্তু চার্ট অফ অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় অবশ্যই কারেন্সি চেঞ্জ করে দিতে হবে। এটা নিয়ে বলেন মাল্টি কারেন্সি যে লস অ্যান্ড গেইন হবে 115 আসে, ইয়েস কাস্টমারকে পুরো টাকাটা দিয়ে পুরো টাকাই যদি দিই কাস্টমার কি কম দিছে না কেন, ওই রেটে যদি দিত তাহলে তো লস, তাহলে কি হবে আমি বলি, সবাই একটু শুনি আমরা। তাহলে তার যে ডলার সেটার পরিবর্তন হতে হবে, ঠিক আছে? কারণ আমাকে মানে আমি একটা বিক্রি করেছি, সেল করেছি যেটা 500 ধরেন ডলার, বাট আমার হোম কারেন্সি হলো পাউন্ড, তাই না? আচ্ছা আমি বাংলা টাকা দিয়ে হিসাব করি, 50,000 টাকার মাল বিক্রি করছি, ঠিক আছে, যেটা হলো 500 ডলারের সমান। যেদিন আমি বিক্রি করলাম সেই দিন ওটার মূল্য ছিল ধরেন 100 টাকা করে, রেট ছিল 100 টাকা করে, 1 টাকায় করে 100 জন্য আমার 500 গুণ 100 মানে 50,000। এখন এক মাস পরে যখন কাস্টমার আমাকে টাকা দিল, দেখা গেল যে তখন আমার ডলারের রেট বেড়ে 120 হয়েছে, সে তো আপনাকে 100 ডলারই দিবে বা 500 ডলারই দিবে, সে তার সাথে কিন্তু টাকা সম্পর্ক না, সম্পর্ক ডলারে। সে আপনাকে ডিরেক্ট আপনার অ্যাকাউন্টে 500 ডলার ট্রান্সফার করে দিবে। ব্যাংক কি করবে? ব্যাংক 500 গুণ 120, তাহলে আপনার অ্যাকাউন্টে কত জমা হলো? 60,000। 60,000 জমা হলে ওই 10,000 গেইন হয়ে গেল, বুঝা গেছে কিনা? গেইন হয়েছে। আচ্ছা ডান। আচ্ছা কমে গেলে তার উল্টা হবে, ধরেন আপনার ডলার হয়ে গেল 90 টাকা করে, 90 টাকা করে যদি ডলার হয়, আপনি মনে রাখবেন আপনার অ্যাকাউন্টস রিসিভেবল আছে 50,000 টাকা,
অ্যাকাউন্টস রিসিভেবল কমবেও না বাড়বেও না, সেমই থাকবে। শুধু টাকা যে রিসিভ করবেন, রিসিভ করলে 90 ধরেন কত 45,000 টাকা, 5,000 টাকা তো আপনি পাচ্ছেন না, কিন্তু অ্যাকাউন্টস রিসিভেবল তো 5,000 ডিউ রাখা যাবে না, জিরো করে দিতে হবে। জিরো করবেন কি দিয়ে? ওই যে লস অন গেইন আপনার করা লাগবে না, অটো হয়ে যাবে। অটো করে দিচ্ছে, বাট আমি বোঝানোর জন্য বলতেছি, ঠিক আছে? এখন ধরেন আপনি বলতেছেন যে লাভ লস কোনোটাই যদি না হয় তখন কি হবে ঘটনাটা? এইবার আসেন, তখন তো ধরেন আপনার কনভার্সন রেট 100 রাখতে হবে। আপনি যখন এন্ট্রি করবেন 100 রাখতে হবে কনভার্সন রেট। তাহলে কি হবে? আপনার $500 $500 কিনতে 50,000 টাকা তখন তো আর গেইন লসের কোনো প্রশ্ন আসবে না। তাহলে এই ব্যাংক করে কিন্তু এই জন্য রিএলসি করলে না। এখন এই যে আপনার কথা আমি শেষ করে নিই, কয়েকটা ভয় আছে না। এখন বলে রিয়েল লাইফে তো এটা কিন্তু ব্লক করা যায়, এটা ব্যাংকে এখন করতে চায় না, কারণ ডলার সম্পদ দেয়া করতে চায় না। ধরেন 3 মাসের জন্য আপনি চাইলে রেট ব্লক করে রাখতে পারেন, ঠিক আছে? 100 করে আপনি বলে দিলেন যে আমার কাস্টমার 3 মাস করে টাকা দিলে আমি এটাকে 100 করে রাখতে চাই। রিয়েল লাইফে তো 100 থাকবে না, ওই লস গেইন ব্যাংক বেয়ার করতে চায় না। আর এটা আগে করছে, এখন যে ডলার সম্পদ দেয়া করতে চায় না, ওই লস এবং লাভের যে মানে লাইবিলিটি এটা ব্যাংক নিবে, আপনাকে সে সেম রেটে দিয়ে দেবে, ঠিক আছে? যেটা এখন ব্যাংক করতে চায় না, কারণ ডলার সংকট দেখে, কারণ ওইটা তো আপনাকে রিজার্ভ করে রাখতে হবে, ওই পরিমাণ ডলার আপনি ইউজ করতে পারবেন না, ঠিক আছে? ওই জন্য করতে চায় না ব্যাংক, কিন্তু ডলারই নেই, ভাই করতে পারবেন। ডলার আমি কিনতে চাইছিলাম এই কিছুদিন আগে, আমি যখন মালদ্বীপ যাই, ব্যাংকে চাকরি করে এরকম স্টুডেন্ট আছে আমার কয়েকশো, কোনো স্টুডেন্ট আপনি ডলার দিতে পারেন, বলে যে ভাই এটা বিষয় আছে ডলার নেই। সে মানে ব্যাংকের প্রিন্সিপাল অফিসার আছে আমার স্টুডেন্ট, সেও পারে না, কিন্তু বাইরে তো अवेलेबल, বাইরে তো আছে। ব্যাংক থেকে নিলে কত টাকা দেয়? ধরেন ব্যাংকের রেট তো এখন 117 যখন আমি দেখছিলাম এই কয়েক মাস আগে বাংলাদেশে গিয়েছিলাম, তখন হচ্ছে ব্যাংকে ছিল 114 টাকা, লোকাল থেকে আমি 125 টাকা দিয়েছিলাম, ঠিক আছে? কিছু করার নাই। তো ব্যাংকে এখন খবর জানি না এখন ডলার আছে কিনা, না ডেটাবেস থেকে হিসাব করে দিবে সব। হ্যাঁ, বলে যে এটা এমন অবস্থা যে মানে একেবারে ঊর্ধ্বতন কর্মকর্তার পক্ষেও এটা এখন সেল করাটা ক্যাশই তো। আরে কার্ডে তো আছেই আমার কাছে, সব জায়গায় কার্ডে, আমার কাছে তো ক্রেডিট কার্ড আছে। আপনি ওই দেশে যে আপনি ওই দেশে কার্ড না তো কার্ডেও না রেস্ট্রিকশন দিতে না, তাহলে আপনি লাভ হয় কার্ডে ক্যাশ ডলার দিতে। কারণ আপনি কার্ডের ধরেন আপনি 1 লাখ টাকা নিয়ে গেছেন, কার্ডেও $500 ওই দেশে যাই যদি আপনি টাকা ওরে আলটিমেটলি আপনি 10% লাভ কার্ড তাহলে কোন করবে কাজ না আচ্ছা, না না ওইটা তো মানে ক্রেডিট কার্ড তো দিয়ে টাকা তোলাই যাবে না, তুলে তো জরিমানা। মানে ডেবিট কার্ডের ডুয়েল কারেন্সি ডেবিট কার্ডে টাকা নিয়ে যাওয়া যাবে, কিন্তু সেটা দিয়ে যদি আমি টাকা উঠাই, ঠিক আছে, সেই ক্ষেত্রে ধরেন লিমিট আছে না, আমি চাইলে কি 1,000 2,000 খেতে পারবো? হ্যাঁ ইন্ডিয়া গেছিলাম 2 মাস আগে, আমার পিওনিয়ার তো করা যাবে, কিন্তু সে হঠাৎ করে তো পেন্ডেন্ট কাজ করতেছিল না ইন্ডিয়াতে গিয়ে। হ্যাঁ। তখন আমার তো রুপিও নিয়ে গেছি, আবার আমার ডুয়েল কারেন্সি কার্ড ছিল, সেটা আমরা ইউজ করে সব কেনাকাটা করছি। তো কার্ডে তো যে কোনো সময় প্রবলেম হতে পারে। ওইটাই, হ্যাঁ ওইটা তো না, আমার কাছে আমি বলি আমার কাছে 2টা ডুয়েল কারেন্সি ক্রেডিট কার্ড আছে, কিন্তু তারপরেও ক্যাশ টাকা দরকার। অনেক জায়গায় নেয় না, কার্ড নেয় না অনেক জায়গায়। আমি আপনার পুস্তকের কাছে বলতেছে রাস্তার মধ্যে না না ভাই বলছে কার্ড টাকা তুলতে, ভাই বলছে যে কার্ড দিয়ে ওই ব্যাংক থেকে তোলা যায় ওইটা বলছে। আচ্ছা ওকে, আমরা আমাদের ট্র্যাকে ফিরে আসি। মাল্টি কারেন্সি ইনভয়েস পারবেন তো? মাল্টি কারেন্সি ইনভয়েস, এবং যদি আপনারা মনে করেন যে
ওই মাল্টি কারেন্সির যে ক্যাডের যে ইয়াটা ছিল, যে ট্রানজেকশন গুলো ছিল, ওইটাও চাইলে এইভাবে অ্যাকাউন্ট খুলে ক্যাটাগরি আপনি হচ্ছে রিকনসাইল করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, এইবার আসে হচ্ছে আমরা তো বাজেট দেখাইছিলাম না কুইক বুকসে? না, দেখে নিই। ব্রেক দিব, শুরুই তো করলাম না। ব্রেক আর একটু পরে দিই। দেখাইছিলাম? আচ্ছা, হ্যাঁ, প্রজেক্ট দেখাইছি। আচ্ছা, প্রজেক্টটা দেখাই। দেখেন, ক্যাশ ফ্লো জীবনে করেন নাই? আচ্ছা, ক্যাশ ফ্লো একটা রিপোর্ট, আপনি এখানে গিয়ে ক্যাশ ফ্লো রিপোর্ট রান করতে পারেন। এখানে লিখবেন স্টেটমেন্ট, এই যে ক্যাশ ফ্লো। ঠিক আছে? এখানে গিয়ে আপনি রিপোর্ট রান করবেন। অলরেডি দিয়ে আপনি রিপোর্ট রান করলে এই দেখেন, এই যে ক্যাশ ফ্লো তৈরি হয়ে গেছে। ঠিক আছে? ক্যাশ ফ্লো মানে হচ্ছে আপনার কোম্পানি, ধরেন আপনি একটা কোম্পানিতে চাকরি করেন, ওই কোম্পানিতে ডেইলি কি পরিমাণ টাকা আসলো, কি পরিমাণ টাকা গেল, এবং এটার আবার তিনটা মানে স্টেপ আছে। একটা আছে হচ্ছে ধরেন অপারেটিং অ্যাক্টিভিটিস, ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস। ঠিক আছে? তো অপারেটিং কোনটা, ধরেন যেগুলো আপনার নর্মালি মানে যেগুলো অপারেটিং খরচ যেগুলো হয় সেটা। হ্যাঁ, ফাইন্যান্সিয়াল আছে একটা, আরেকটা আছে, আরেকটা জিনিস কি জানেন, ইনভেস্টমেন্ট, যেটা আর কি ইনভেস্টিং। ধরেন আপনার বড় ধরনের ক্যাপিটাল এক্সপেন্ডিচার যেগুলো করেন, ওইটা ওইখানে যাবে। ঠিক আছে? এটা আপনার যদি করা থাকে তাহলে ভালো। এটা আবার দুইটা মেথড আছে, একটা হচ্ছে ডিরেক্ট, একটা হচ্ছে ইনডিরেক্ট। ঠিক আছে? এটা একটা গুরুত্বপূর্ণ রিপোর্ট, এটা প্রত্যেক কোম্পানিতেই এটা মেনটেন করা হয় ক্যাশ ইনফ্লো এবং আউটফ্লো জানার জন্য। হ্যাঁ, আচ্ছা, এখন দেখেন আমরা প্রজেক্ট যদি করি, প্রজেক্টটা কোথায় আছে এখানে? প্রজেক্টের কাজটা কি? প্রজেক্টের কাজ হচ্ছে আপনি যদি মনে করেন যে আপনার প্রতিষ্ঠানের রেগুলার অ্যাক্টিভিটির পাশাপাশি মানে প্রজেক্ট বেস কিছু কাজ আপনার করার দরকার হয়। ঠিক আছে? এবং ওই প্রজেক্টে কত লাভ হলো, কত লস হলো, এটা আপনাকে মানে দিন শেষে বা মাস শেষে আপনাকে ক্যালকুলেশন করতে হয়। সেক্ষেত্রে আপনি প্রজেক্টে করতে পারেন। এই প্রজেক্ট করলে যেটা হবে যে প্রজেক্টের আন্ডারে আপনি আলাদা একটা রিপোর্ট রান করতে পারবেন, পাশাপাশি ওই প্রজেক্টের লাভ লস আপনার মূল রিপোর্টেও ইম্প্যাক্ট ফেলবে। ঠিক আছে? তো এখানে দেখেন আমরা একটা প্রজেক্ট তৈরি করি, যে স্টার্ট এ প্রজেক্ট। এখানে দেখেন প্রজেক্টের নাম দিতে হবে আগে। ঠিক আছে? ধরেন আমি নর্মালি, খেয়াল করেন, নর্মালি আমি বিভিন্ন ধরনের এখানে প্রোডাক্ট সেল করি, তাই না? আমার যে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসে যদি যাই, নর্মালি আমি হয়তো 5 পিস, 10 পিস, 15 পিস এইভাবে আমি সেল করি। বাট ইন দ্য মিন টাইম আমার যদি মনে হয় যে হ্যাঁ, সার্জিক্যাল ইকুইপমেন্ট, এই ইকুইপমেন্ট আমি আমার এখানে আছে কত, ধরেন 453 পিস আছে, আমি ধরেন এটার মানে 2000 পিসের অর্ডার পেয়েছি। ঠিক আছে? তার মানে এটা বিশাল বড় একটা প্রজেক্ট। আপনি তো 2000 পিস তাকে একবারে দিতে পারবেন না। তাকে আপনি হয়তো টাইম নিলেন যে আমি 2 মাসে তাকে হচ্ছে এই প্রোডাক্টটা ডেলিভারি দিব, এবং এইটা আমি সপ্তাহে তাকে হচ্ছে মানে 500 করে বা 300 করে তাকে আমি ডেলিভারি দিব। ঠিক আছে? যেমনটা আমাদের এই কোডাস ট্রাস্টে বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করা হয়। যেমন আপনারা হচ্ছে রেগুলার মানে স্টুডেন্ট, এবং আপনাদের আপনারা যে টাকাটা দিয়েছেন এটা হচ্ছে রেগুলার ইনকামে তারা এই জিনিসটা বুক করে। কিন্তু গভর্নমেন্ট থেকে কিছু প্রজেক্ট আসে, তারা আমাদেরকে 50,000 স্টুডেন্ট ট্রেনিং দিতে হবে। ঠিক আছে? এটার জন্য কন্ট্রাক্ট করে কত টাকা নেবেন। এখন ওই 50,000 স্টুডেন্টকে ট্রেনিং দিতে আমাদের যত ধরনের মেন্টর বলেন, আপনার হচ্ছে আপনার ভেন্যু রেন্ট বলেন বা আদার্স, এটার সাথে যারা জড়িত সমস্ত খরচগুলো কিন্তু ওই প্রজেক্টের আন্ডারে বুক করতে হবে, এবং গভর্নমেন্ট যে টাকা দিবে সেই টাকাটা ওই প্রজেক্টের আন্ডারে রেভিনিউ হিসেবে দেখাইতে হবে। তাহলে মাস শেষে অথবা প্রজেক্ট শেষে দেখবো আমরা লাভ হয়েছে না লস হয়েছে। ঠিক ওই কাজটা এখানে এভাবে কিভাবে করব সেটা আমি একটু দেখাচ্ছি। প্রথমে ধরেন আমি সার্জিক্যাল ইকুইপমেন্টের মনে করেন অর্ডার পেয়েছি আমি, এটা হচ্ছে আমার প্রজেক্ট।
2000 এটা বললাম। সার্জিক্যাল ইকুইপমেন্ট সেল করব, এই হচ্ছে প্রজেক্টের নাম। কোন কাস্টমারকে সেল করব, এখানে আমার কাস্টমার একজনই থাকবে, বললাম ফয়সাল আবদান, উনি হচ্ছে আমার কাস্টমার, উনি বলছে 2000 সার্জিক্যাল ইকুইপমেন্ট নিবে, ঠিক আছে। এরপর আসেন স্টার্ট করবেন কবে, ধরেন স্টার্ট করবেন মে মাসের 1 তারিখে এবং এটা শেষ হবে জুন মাসের 30 তারিখে, তার মানে 2 মাসের প্রজেক্ট, ডিউরেশন হচ্ছে 2 মাস। প্রজেক্টটা যদি শুরু না হয়ে থাকে তাহলে নট স্টার্টেড দিবেন। আর যদি মনে করেন, কারণ একটা প্রজেক্টের যদি আপনি করতে চান, এটা তো ধরেন আরো কয়েক মাস আগে থেকেই কথাবার্তা চলে, মানে বিভিন্ন ধরনের মিটিং হয়, বিভিন্ন ধরেন কস্টিং করা লাগে যে কত করে প্রাইস দিবে, তারা আবার এটা মানবে কিনা, বিভিন্ন ধরনের হচ্ছে মিটিং শেষে আপনি কনফার্ম করতে পারেন যে হ্যাঁ আমার এই প্রজেক্টটা এখন ফাইনাল হয়েছে। যখন ফাইনাল হওয়ার পর আপনি যখন অপারেশনে যাবেন, তার মানে ওয়ার্কিং প্রোগ্রেস অথবা ইন প্রোগ্রেস যেটাকে বলে, শুরু হয়েছে, শুরু হলে ইন প্রোগ্রেস দিবেন, আর শুরু না হলে নট স্টার্টেড দিবেন। আর যদি কমপ্লিট হয়ে যায় তাহলে স্ট্যাটাস কমপ্লিট দিয়ে দিবেন। আর যদি প্রজেক্ট আপনি সাবমিট করছেন কিন্তু এটা শুরু হওয়ার আগে এটা ক্যান্সেল হয়ে গেছে, তখন আপনি ক্যান্সেল দিবেন, ঠিক আছে। তো ইন প্রোগ্রেস দিতে হবে এখানে। আর এখানে নোট আকারে অনেক কিছু দিতে পারেন যে প্রজেক্টে, মানে যেমন এই যে 2000 পিস, ঠিক আছে, আপনি তাকে ডেলিভারি দিচ্ছেন, কত দিনে দিবেন, সপ্তাহে কত পিস করে দিবেন, এই ধরনের যদি কোনো ধরনের কোনো কন্ডিশন থাকে যে যদি নষ্ট হয়ে যায় সেটা আবার রিফান্ড করবে কিনা, ঠিক আছে, অনেক ধরনের কিন্তু কন্ট্রাক্ট থাকতে পারে। এবং পেমেন্ট কোন ব্যাংকে করবে, কত করে রেটে করবে, নর্মালি আমার যে রেট আছে ওই রেট অনুযায়ী তো অবশ্যই হবে না, কারণ বাল্ক অ্যামাউন্টের সেল করতে গেলে তো আপনার রেট একটু কম থাকে রেগুলার রেটের চাইতে। এই সমস্ত কিছু আপনি চাইলে নোট আকারে দিতে পারেন, ঠিক আছে। এরপর আসেন হচ্ছে আপনি সেভ দিলে আপনার একটা প্রজেক্ট এখানে ক্রিয়েট হয়ে যাবে। দেখুন প্রজেক্ট যখন ক্রিয়েট হয়ে যাবে তখন আপনি এখানে দেখতে পারবেন, অল প্রজেক্টে যান, অল প্রজেক্টে গেলে দেখেন সার্জিক্যাল ইকুইপমেন্ট সেলস প্রজেক্ট, এইটার নামে একটা প্রজেক্ট তৈরি হয়ে গেল। এবং এই প্রজেক্টের আন্ডারে আপনি কি কি করতে পারবেন, দেখেন একজন কাস্টমার আছে, এবং এখানে আপনি এই প্রজেক্টের আন্ডারে দেখেন, আমরা যদি এখানে ক্লিক করি, প্রজেক্টে ক্লিক করার পর আমাদের এখানে একটা প্রজেক্টের ড্যাশবোর্ড তৈরি হয়ে গেছে। দেখেন প্রজেক্টটা বেশিরভাগ ক্ষেত্রে যারা রিয়েল এস্টেট বিজনেস করে, মানে এদের ক্ষেত্রে কিন্তু অনেক ব্যবহার করা হয়ে থাকে, ঠিক আছে। তাদের ধরেন উত্তরে একটা প্রজেক্ট আছে, তারপরে ধরেন পূর্বাচলে একটা আছে, গুলশানে একটা আছে, তারা চাইলে কিন্তু ওই প্রজেক্ট ওয়াইজ এখানে আলাদা আলাদা করে হচ্ছে প্রজেক্ট মানে ফাংশন দিয়ে ওইভাবে তারা ট্রানজেকশন গুলো রেকর্ড করলে কিন্তু আলাদা আলাদা কোন প্রজেক্টে কত লাভ লস হয়েছে এটা কিন্তু বের করতে পারবে, ঠিক আছে। এখন আসেন আমরা ট্রানজেকশন করবো এখানে অ্যাড প্রজেক্ট, নতুন করে যদি কোনো প্রজেক্ট করতেছেন অ্যাড প্রজেক্টে যাবেন, আর আদারওয়াইজ আপনি এখানে ইনভয়েস করতে পারবেন, রিসিভ পেমেন্ট, এক্সপেন্স, এস্টিমেট, টাইম, বিল এবং পারচেজ অর্ডার। আপনি ধরেন প্রথমে কি করবেন, পারচেজ করবেন, তাই না। পারচেজ করার আগে দেখেন আপনার এখানে মানে অলরেডি 400-র উপরে কিন্তু এখানে আছে, তাহলে আপনার এখন কেনার দরকার নেই, আপনি এখান থেকেই কিছু ডেলিভারি তাকে দিতে পারবেন। ধরেন 300 পিস তাকে ডেলিভারি দিবেন, ডেলিভারি দিলে আপনাকে কি করতে হবে, ইনভয়েস করতে হবে। এখন আপনি ইনভয়েস করবেন কোথায় গিয়ে, এখানে গিয়েও করতে পারেন, ডিরেক্টলি এখানে গিয়েও করতে পারেন, যে কোনো জায়গা থেকে করতে পারেন। দেখেন আমি যদি প্রজেক্টের ভেতর থেকে করি তাহলে আমাকে আর এই কাস্টমারের নাম আলাদা করে মেনশন করার কোনো দরকার নাই, কিন্তু যদি আমি বাইরে থেকে করি সেটা কিভাবে করবেন একটু পরে দেখাই, এটা আগে শেষ করে নিই। দেখেন আমি এখানে সার্জিক্যাল ইকুইপমেন্ট সেল করব, খেয়াল করেন সার্জিক্যাল ইকুইপমেন্ট, দেখেন কত পিস, এখানে আমার 453 পিস আছে, আমি 300 পিস ডেলিভারি দিয়ে দিব। এখানে আমার নরমালি রেট কত করে, 1000 করে, আমি তার সাথে কন্ট্যাক্ট করছি 950 করে, ঠিক আছে। ভ্যাট ধরেন 20%, ভ্যাট 20%। এইবার খেয়াল করেন তো যে 3,42,000 টাকার মাল আমি তাকে সেল করে দিচ্ছি, সেভ এন্ড ক্লোজ দেন, দেখেন আচ্ছা রেট 950, 300, ঠিক আছে। এবার দেখেন এখানে আমার কিন্তু 36.8% প্রফিট হয়েছে, কি কারণে, এই 2,85,000 টাকা হচ্ছে আমার প্রোডাক্টের ভ্যালু, আর 1,80,000 হচ্ছে কস্টিং, মানে এটা কস্ট অফ সেল যেটা। এখন কস্ট অফ সেল বলতে এটা তো সরাসরি শুধু প্রোডাক্টের খরচ গেল, এর সাথে আরো খরচ আছে না, এই প্রজেক্টে ধরেন আপনার বিভিন্ন ধরনের খরচ হতে পারে, লাইক ট্রান্সপোর্টেশন কস্ট হতে পারে, তারপরে হচ্ছে এই প্রজেক্টে যারা কাজ করতেছে তাদের স্যালারি মানে পেরোলের একটা ব্যাপার থাকতে পারে,
তারপরে ধরেন আরো ছোটখাটো অনেক ধরনের খরচ কিন্তু এর সাথে এঙ্গেজ থাকবে। এখন সেই খরচগুলো কিন্তু আপনাকে বুক করতে হবে। দেখেন আপনি চাইলে যে এক্সপেন্স নামে যে মেনুটা আছে, এক্সপেন্স মেনুতে গিয়ে কিন্তু আপনি করতে পারেন। দেখেন এখানে কিন্তু সাপ্লায়ারের নাম দেওয়ার কোনো দরকার নাই। আপনার প্রথমত ধরেন এখানে আপনি পেরোল পারপাস খরচ হতে পারে, এখানে আপনার খরচ হতে পারে স্টেশনারি পারপাস খরচ হতে পারে, বিভিন্ন ধরনের ছোটখাটো জিনিসপত্র কিনছেন, শিপিং ডেলিভারির জন্য খরচ হতে পারে। তারপরে ধরেন এখানে খরচ হতে পারে যে আপনার অফিস রেন্ট, এটার জন্য খরচ হতে পারে। এখানে আপনি অ্যামাউন্টগুলো বসান। পেরোলের জন্য ধরেন আপনার কত $3000 খরচ হয়েছে, স্টেশনারি এন্ড প্রিন্টিং এর জন্য ধরেন আপনার 2500 খরচ হয়েছে। এরপরে ধরেন শিপিং এন্ড ডেলিভারির জন্য ধরেন আপনার এখানে কত 12000 খরচ হয়েছে, ঠিক আছে। অফিস রেন্টে গেছে ধরেন 5000। এগুলো কিন্তু আপনি খরচ দেখাইতে হবে। এখানে ভ্যাট ভ্যাট ধরলাম এটা 5%, এটা 5%, এটা ধরলাম 20%, এটা ধরলাম 5%, ঠিক আছে। বিলেবল করব না, বিলেবলের কথা মানে বিলেবলের ফ্যাক্টটা পরে বলতেছি। এগুলো কোনোটাই বিলেবল করব না, না করলে আমরা হচ্ছে আনচেক করব। করে দেখেন প্রথমে খরচের নামগুলো দিয়েছি, তারপরে অ্যামাউন্টগুলো দিয়েছি। এই টাকা কোন ব্যাংকের মাধ্যমে পে করবেন সেই ব্যাংকের নাম দিবেন, দিলে এখানে কবে করবেন সে ডেটটা দিবেন। আমাদের প্রজেক্ট স্টার্টিং দিছি কত বলেন তো? প্রজেক্টের স্টার্টিং দিয়েছি হচ্ছে মে মাসের 1 তারিখ। তাহলে আপনাকে এখানে ডেট কিন্তু চেঞ্জ করতে হবে। ধরেন আপনি মে মাসের 23 তারিখে হচ্ছে পেমেন্ট গুলো করেছেন, ঠিক আছে। এখানে কোনো যদি আপনার রেফারেন্স নাম্বার দেওয়ার দরকার থাকে দিবেন, এখানে কোনো পেমেন্ট মেথড থাকলে সেটা দিবেন, দিয়ে আপনি এটাকে সেভ এন্ড ক্লোজ করবেন। তাহলে এই যে 25,425 এটা কিন্তু আপনার প্রজেক্টের আন্ডারে খরচ। এবার দেখেন মার্জিন কমে গেছে না? কমছে কিনা বলেন? 38% ছিল, এখন কত হলো? 28%। এবার আসেন হচ্ছে এখানে দেখেন আমার 2,85,000 ইনকাম, 2,02,000 খরচ। এখানে দেখেন ট্রানজেকশনে গেলে আপনি এখানে একটা প্যানেল পাবেন। নর্মালি আমরা মূল রিপোর্টে সেল সেন্টার আলাদা থাকে, সাপ্লায়ার সেন্টার আলাদা থাকে। সাপ্লায়ারের খরচগুলো যায় এক্সপেন্স সেন্টারে, আর ইনভয়েস গুলো যায় কোথায়? অল সেলসে, তাই না? এই যে দেখেন দুইটা আলাদা আলাদা চ্যানেল না। সেল সেন্টারে আমাদের ইনভয়েস রিলেটেড ইস্যুগুলো আসে, আর এক্সপেন্স সেন্টারে আমাদের এক্সপেন্স গুলো আসে। মানে এখানে যা যা করবেন সেগুলো অল সেলসে গেলে পাবেন, আর এই সাপ্লায়ারে যা যা করবেন সবই কোথায় পাবেন? এক্সপেন্সে গেলে পাবেন। কিন্তু আপনি যদি প্রজেক্টের আন্ডারে আসেন, প্রজেক্টে যা করবেন সবই কিন্তু আপনার এই যে ট্রানজেকশন চ্যানেলে কিন্তু আসবে। এই দেখেন এটা এক্সপেন্স, এটা কিন্তু ইনকাম, দুইটা কিন্তু এক চ্যানেলেই চলে আসছে, ঠিক আছে। আবার ধরেন আরো একটা ইনভয়েস করলেন, ইনভয়েস না, এবার ধরেন আরেকটা ইনভয়েস করে দেখেন। ইনভয়েস মানে সেকেন্ড স্টেপে আপনি আবার মাল পাঠাবেন। এখন এখানে এসে কত কত পিস পাঠাবেন? সার্জিক্যাল ইকুইপমেন্টে আসেন, হ্যাঁ আমি দেখতেছি সমস্যা নেই। আছে কত পিস? 400। আচ্ছা এখানে কমে যাওয়ার কথা না? আচ্ছা দাঁড়ান, 300 দিছি তাই না? দাঁড়ান আরো 300 দিই, দেখি দাঁড়ান, আমরা ইনভেন্টরি দিকে চেক করব। এটা ধরেন 20%, 7 ক্লোজ। ডেট কত? না ডেট 950 করি, 7 ক্লোজ। এখানে যাই, এই দেখেন যে আউট অফ স্টক। এখানে দেখি আমরা সার্জিক্যাল ইকুইপমেন্ট -147, ঠিক আছে। মাইনাস কত হয়েছে এখানে? 147। তাহলে এখন আপনাকে কি করতে হবে? পারচেজ করতে হবে। প্রজেক্টে যাবেন, দেখেন যে প্রজেক্ট প্রজেক্টে গিয়ে এখানে গিয়ে আপনি কি করবেন? এবার করবেন বিল। দেখেন খেয়াল করেন আমার এখানে নর্মালও করা যাবে, এখান থেকেও করা যাবে। এখন শোনেন, এখানে লেখার উদ্দেশ্য হচ্ছে যেহেতু আমার এখানে
মূল রিপোর্টে তো আপনি পাবেনই, এখানে লিখলেই যে আপনার একদম আলাদা হবে, কারণ আপনি তো কেনা মাত্রই আপনার কোনো হচ্ছে খরচ দেখাবে না, বিক্রি না করা পর্যন্ত খরচ দেখাবে না। আপনি যদি নর্মাল বিলও করেন তাতেও অসুবিধা নেই, তাও আসবে। আবার এখান থেকেও করতে পারেন। ধরেন এখানে এসে আপনি 500 পিস কিনবেন। এখন ওইখানে আর এখানে সুবিধা অসুবিধাটা হলো যে আমি যখন বিলের মানে প্রজেক্টের ভেতর থেকে যখন বিল করব, তখন এটা প্রজেক্টে এটার থাকবে, মানে আপনার ইমপ্যাক্ট থাকবে। ইমপ্যাক্ট বলতে প্রজেক্টে ওইটার একটা ট্রানজেকশন আপনি দেখতে পারবেন ওই প্রজেক্টের সেন্টারে, ট্রানজেকশন সেন্টারে। দেখেন এখানে আমি ধরেন যার কাছ থেকে খুশি তার কাছ থেকে কিনতে পারেন, কেনার ক্ষেত্রে কোনো নাই, ডিফারেন্স নাই। কিন্তু যদি আপনি বিক্রি করেন, বিক্রি বলতে তো কাস্টমার একজনই, ওর কাছে আপনাকে দিতে হবে। এখানে আমার কি ছিল, ইকুইপমেন্ট। ধরেন আপনি 500 পিস কিনলেন, এই দেখেন এই যে এখন দেখাচ্ছে মাইনাস, ঠিক আছে? আপনি 500 পিস কিনলেন, এটা রেট আপনার যেটা আছে ওইটাই রাখলাম। এইবার আসেন এই যে যেটা প্রজেক্টের যে বিষয়টা আমি 5% দিলাম। এখানে দেখেন বিলেবল, এখানে আপনি চাইলে প্রজেক্ট দেখেন অটো চলে আসছে কিন্তু, ঠিক আছে? সেভ এন্ড ক্লোজ করে দেন। এখন আপনি যদি এখান থেকে করেন, খেয়াল করেন এখান থেকে যদি করেন তাহলে আপনাকে ওই মানে প্রজেক্টে অটো যাবে না। দেখেন এখানে কিন্তু কিছু নাই, আপনাকে এই যে এটা মেনশন করে দিতে হবে। মেনশন করে দিলে তখন যাবে, আদারওয়াইজ যাবে না, ঠিক আছে? এখন ধরেন আমার যে প্রজেক্ট সেন্টার, এখানে আমাদের যেই অ্যাক্টিভিটিগুলো আমরা দেখলাম, এখানে যদি কোনো একটা প্রোডাক্ট, একটু আগে বলছি যে যদি কোনো নষ্ট কোনো কিছু দেওয়া হয়, এটা ফেরত নেওয়ার কোনো সুযোগ আছে কিনা। ট্রানজ্যাকশনে যান, এখানে খেয়াল করে দেখেন এই যে বিলেবল চার্জ, এই যে আমি 30 কি বলে 500 পিস যেটা কিনলাম 600 করে, 3 লক্ষ টাকা ডলার আর কি, 3 5 6 30, 500 গুণন 600, এটা কিন্তু আমার এখানে শো করবে। এটা হচ্ছে আমার সাপ্লায়ার সেন্টার, সরি প্রজেক্ট সেন্টার, এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। এখন ধরেন এই যে আপনি কত, একবার 300 আর একবার 300, 600 পিস মাল যে ডেলিভারি দিয়েছেন, এখান থেকে ধরেন 20 পিস মাল মানে নষ্ট ছিল, এটা ফেরত আসতে পারে, আসতে পারে না। আসলে দেখেন এখানে কিন্তু রিফান্ডের কোনো সুযোগ নেই। রিফান্ড কোনো মেনু আছে এখানে? যদি রিফান্ড দিতে চান তাহলে আপনি কোথায় যাবেন, এই যে এই প্লাস নিউ আইকনে যাবেন, গিয়ে আপনি ক্রেডিট নোট করবেন। ক্রেডিট নোট করে যেটা করবেন, ফেরতটা ধরেন 31 তারিখে আসছে, এখানে কাস্টমারের নাম কিন্তু এটা দিবেন, সার্জিক্যাল ইকুইপমেন্ট সেলস প্রজেক্ট। এটাও কিন্তু ফয়সাল আপডান, মানে ওনার আন্ডারেই প্রজেক্টটা। উপরেরটাতে যদি আপনি ট্রানজেকশন করেন তাহলে প্রজেক্টে ইমপ্যাক্ট করবে না। একই কাস্টমার দুইবার সেট করা হয়েছে, একটা হচ্ছে শুধু জেনারেল কাস্টমার, আর একটা হচ্ছে প্রজেক্টের আন্ডারে কাস্টমার। তাহলে প্রজেক্টের আন্ডারে গেলে আপনি কিন্তু প্রজেক্ট সিলেক্ট করতে হবে, তাহলে এখানে অপশনটা পাবেন। ধরলাম আমি 10টা বিক্রি করবো এবং আমি 950 করে ছিল, তাই না? এখানে ছিল 20% রেট। এবার আপনি 7 ক্লোজ দিলেন। এবার যান আপনার এই প্রজেক্ট, এই রিপোর্টে আসেন, দেখবেন এটা এখানে ইমপ্যাক্ট করবে। এই দেখেন ট্রানজেকশনে যান, এই যে দেখেন ক্রেডিট নোট আসছে না এখানে? আচ্ছা আসছে। দেখেন আমি যতটুকু বলছি এর মধ্যে আপনাদেরকে এই জিনিসটা খেয়াল করতে হবে যে আপনি এই সেন্টার ছাড়াও, মানে এখানকার মেনু ছাড়াও আপনি এখানকার সমস্ত মেনু ব্যবহার করতে পারবেন, এখানকার সব মেনু ব্যবহার করতে পারবেন। কিন্তু মনে রাখতে হবে প্রত্যেকবার আলাদা করে প্রজেক্ট মেনশন করতে হবে। যদি এক্সপেন্সে যান, এক্সপেন্সে দেখবেন কাস্টমার অর প্রজেক্ট, ওইখান থেকে যেই প্রজেক্টের আন্ডারে খরচটা হবে ওই প্রজেক্টটা সিলেক্ট করবেন। আর যদি কাস্টমারে গিয়ে ইনভয়েস করেন, তাহলে ইনভয়েস করার সময় প্রজেক্টের আন্ডারে যে কাস্টমার রয়েছে ওই কাস্টমারকে সিলেক্ট করতে হবে, তাহলে এই রিপোর্টগুলো আলাদা হয়ে যাবে। এখন এটা আলাদা করার কারণ হচ্ছে শুধু এখানে দেখার জন্য না, এখানে একটা রিপোর্ট রান করা যায়। এই যে রিপোর্ট, প্রজেক্ট রিপোর্টে যাবেন, প্রজেক্ট প্রফিটেবিলিটি যে রিপোর্টটা, এখানে গেলে দেখেন এই প্রজেক্টে মানে যতটুকু ট্রানজেকশন আপনি করেছেন, ঠিক এই ট্রানজেকশন গুলোর উপর ভিত্তি করে আপনাকে একটা রিপোর্ট
প্রোভাইড করেছে, যে রিপোর্টে দেখা যাচ্ছে $1,84,000 ইনকাম শো করছে। এখন এটা আসলে ইনকাম কিনা এটা ডিপেন্ড করবে ফুল কমপ্লিট হওয়ার পরে। বাট যতটুকু মাল ডেলিভারি দিয়েছেন, কারণ আমি বললাম 2000 পিস পাঠাবো, পাঠাইলে তো আমার ইনকাম হচ্ছে না। আমি কতটুকু পাঠিয়েছি ঠিক ততটুকুর জন্য আমার যা খরচ হয়েছে সেটা আমার এখানে এন্ট্রি দেওয়া আছে। ওইটার উপরে আমি দেখতে পাচ্ছি এত পার্সেন্ট লাভ হয়েছে। আমার টার্গেট হচ্ছে 2000 পিস, আমি 600 পিস ডেলিভারি দিয়েছি, আরো কিন্তু 1400 পিস বাকি রয়েছে। ওই 1400 পিস যখন আমি কি করব, ডেলিভারি দিয়ে দিব, এবং পরবর্তীতে ওই 1400 পিস ডেলিভারি দিতে আমার আদার্স কত খরচ হয়েছিল সমস্ত খরচ যদি আপনি এখানে এন্ট্রি দেন, তখনই বুঝতে পারবেন যে আপনার আসলে কত ডলার বা কত টাকা লাভ বা লস হয়েছে। এইটা একদম আলাদাভাবে এখানে রিপোর্ট রান করতে পারবেন। এছাড়াও আপনি আরেকটা কাজ করতে পারবেন, সেটা হচ্ছে এই দেখেন, এটা কিন্তু দেখেন প্রজেক্ট প্রফিটেবিলিটি রিপোর্ট, এটা আলাদা একটা রিপোর্ট, প্রফিট অ্যান্ড লস। আবার এই রিপোর্টটাই কিন্তু আপনি মূল রিপোর্টে গেলেও পাবেন। এই দেখেন আমার মূল রিপোর্ট, খেয়াল করেন, মূল রিপোর্টে গেলে আমি কিন্তু প্রফিট অ্যান্ড লস রান করব, এবং এখানে গিয়ে আমি যদি হচ্ছে অল ডেট দিয়ে রান রিপোর্ট করি, এবং এখানে অথবা আমি যদি স্পেসিফিক ওই মাস দিয়েও যদি করি, ধরেন আমার বেসিক্যালি ওখানে কি ছিল, মে আর জুন, তাই না? আমি এখানে ধরেন মে দিলাম আর এখানে দিলাম জুন, জুন মাসে ধরেন 30, এই 2 মাসে আমার লাভ লস কত হয়েছে সেটা কিন্তু আমি এখান থেকে দেখতে পারবো। এটা কিন্তু আমার মূল রিপোর্ট। এই দেখেন 3,35,000 আমার সেল হয়েছে, এখানে ঢুকলে দেখতে পারবেন ওই যে সেল গুলো শো করবে। আবার এখানে দেখেন খরচগুলো, আমি কয়েকটা খরচ করেছিলাম, পেরোল $3,000 দিয়েছিলাম, এখানে অন্যান্য খরচের সাথে কিন্তু এগুলো কম্বাইন হয়ে গেছে। এটা কিন্তু আমার কনসোলিডেটেড প্রফিট অ্যান্ড লস, একদম সম্মিলিত প্রফিট অ্যান্ড লস। আর ওইটা গেল শুধু প্রজেক্টের প্রফিট অ্যান্ড লস। এখন বলেন যে আমাদের যদি এই ধরনের কোনো প্রজেক্ট নিয়ে কাজ করার দরকার হয়, আমরা পারবো কিনা? পারবো? হ্যাঁ, প্র্যাকটিস করবেন। বলেন পারবেন না? অবশ্যই পারবেন, এটা কিন্তু শিখবেন, কারণ মার্কেটে রিয়েল এস্টেট কোম্পানির কিন্তু ভালো রকমের ডিমান্ড আছে। ঠিক আছে, রিয়েল এস্টেট কোম্পানি অনেক সময় এটা খুব স্ট্রংলি ব্যবহার করতে পারবে। এটা ভালো করে শিখেন। যদি কারো কোনো কোশ্চেন থাকে, কোনো কনফিউশন থাকে, আমাকে বলতে পারেন। সরাসরি প্রজেক্টে করা সরাসরি প্রজেক্টে এখন এটা যদি ওভার এক্সপেন্সিভ হয়, আমি যদি বেশি কিনে ফেলি সেটা তো করা যাবে না। আমি এখানে যে $3,00,000 আপনি দেখতে পাচ্ছেন, ভালো করে বুঝেন জিনিসটা। 3 লক্ষ দেখেন, আমার কিন্তু কস্ট অফ সেলও 3 লক্ষ হয়নি, বুঝছে? আচ্ছা, আমি প্রজেক্ট রিপোর্টে যাই, আপনার কোশ্চেনের অ্যান্সারটা দিচ্ছি। এই যে প্রজেক্ট, এটা আমার প্রজেক্ট না? কস্ট অফ সেল 3 লক্ষ কত, 54,000। আমার এখানে কিন্তু ওই 3 লক্ষ আসে নাই। কেন আসে নাই? কারণ এটা কিন্তু আমার অ্যাসেটে আছে। ওইটা যতক্ষণ বিক্রি না করবে, মানে ইনভয়েস যতক্ষণ না করবেন, টোটাল স্টকে চলে গেছে, স্টকে থাকবে এটা। ওটা কিন্তু এখানে ওই নরমালি যেভাবে ইমপ্যাক্ট করে এখানেও তাই। আপনি শুধুমাত্র যতটুকু ডেলিভারি দিবেন, মানে কস্ট অফ সেল যেটা, ওটা ডিপেন্ড করবে সেলের উপরে। কতটুকু ডেলিভারি দিবেন ঠিক ততটুকু কস্ট অফ সেল এখানে আসবে। এখন এই কস্ট অফ সেলের, অর্থাৎ এই প্রোডাক্ট তৈরি করতে অথবা ডেলিভারি দিতে এটার সাথে কতজন ব্যক্তি এনগেজ ছিল, তাদের পিছনে কত খরচ করা হয়েছে বা আনুষঙ্গিক কত খরচ করা হয়েছে, সেগুলো ডিরেক্টলি এখানে আসবে। বুঝছেন? ডিরেক্টলি এখানে আপনারা এন্ট্রি দিবেন, এন্ট্রি দিলে হয়ে যাবে। ঠিক আছে, সো এটা ভালো করে দেখেন। স্যার ব্রেক দিচ্ছি একটা, আপনাদের ব্রেক লাগবে, আমি ব্রেক দিচ্ছি।